আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে যে একদম সবার শেষ চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সেই চ্যাপ্টারের অ্যাডভান্স প্রবলেম সলভিং নিয়ে আবার চলে এসেছি। তো আজকে মূলত এই চ্যাপ্টারে আমরা শুরু করতে যাচ্ছি, প্রথমে হচ্ছে বয়েল, চার্লস এবং চাপিয়া সূত্র, অর্থাৎ খুবই বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। তো তোমরা আশা করি এই শিরোনাম দেখে বুঝতে পেরেছো যে যেহেতু হ্রদের গভীরতার কথাটা বলা আছে, তো হ্রদের গভীরতার প্রশ্নগুলো তোমরা মোটামুটি একাডেমিকেও প্রচুর করছো, কলেজেও প্রচুর আসছে। হ্যাঁ, অনেক বেশি একটা জনপ্রিয় একটা টপিক আর কি, অনেক সবাই কথা বলে এটা নিয়ে। তাহলে চিন্তা করো, এখন ধর একটা বুদবুদ থাকে, হ্রদের গভীরে একটা বুদবুদ আছে। সেই বুদবুদটা কি হয়, আস্তে আস্তে যখন উপরের দিকে উঠে বুদবুদটা কি হয়ে যায় বলো তো, সাইজে বড় হয়ে যায়। এই যে সাইজে যে বড় হয়ে গেল, এটা কয়েকভাবে রিপ্রেজেন্ট করা যায়। কেউ একজন চাইলে বলতে পারে যে আমার এখানে আয়তনটা ছিল হচ্ছে V1, আর ধরো চাপটা হচ্ছে P1, আর এখানে ধরো আয়তনটা আছে হচ্ছে V2, চাপ হচ্ছে ধরো P2। এখন একটু চিন্তা করো, আমরা কি জানি এই যে যে তরলের মধ্যে যে চাপটা, সেটা আসলে চাপ হচ্ছে পানির বা তরলের গভীরতার সমানুপাতিক। তাহলে আমার বুদবুদ যত গভীরে থাকবে তার চাপটা তত কি থাকবে, বেশি। তাহলে অবশ্যই P1 চাপটা কি হবে বলতো, P1 চাপটা হবে বেশি। আর যদি এটাকে আমি একটা আইসোথার্মিক প্রসেস চিন্তা করি বা সমষ্ণ প্রক্রিয়া চিন্তা করি, তাহলে আমরা জানি যে চাপ বাড়লে আয়তনটা কি হয়, কমে যায়। তাহলে চাপ বেশি হলে আয়তন অবশ্যই কি হবে ভাইয়া, আয়তন কম হবে। একইভাবে বলতে পারি, যেহেতু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাওয়ার পর সে বায়ুমণ্ডলের সাথে মিশে গেছে, তাহলে বায়ুমণ্ডলের চাপটা নর্মালি তলদেশ থেকে অবশ্যই অনেক কম হয়। যেহেতু কম হয়, তাহলে অবশ্যই আয়তনটা কি হবে, আয়তনটা বেশি হবে। তাহলে যে দেখতে পাচ্ছ যে আয়তন কম থেকে বেশি হয়ে গেছে, V1 থেকে V2 হয়ে গেছে। তার মানে এরকম আয়তনের রেশিও দিয়ে তোমাকে প্রবলেম দিতে পারে, এবং V2/V1 থাকলে তখন আমরা কি বলবো, ওটাকে সিম্পলি আমরা এন দ্বারা প্রকাশ করি। এজন্য দেখো, যখন আয়তন এন গুণ বলে, তখন সরাসরি n-1 × 10.2 লিখলে আমার কিন্তু কাজটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। কিন্তু যখন এটা ব্যাসার্ধ বা ব্যাস দিয়ে বলবে, তখন কিন্তু শুধু এন না, একটা n³ দিতে হয়। তার মূল কারণটা কি বলতো, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার এখানে V1 যে আয়তনটা, তার রিপ্রেজেন্টেটিভ ব্যাসার্ধ হচ্ছে ধরো R1, আর রিপ্রেজেন্টেটিভ ব্যাস হচ্ছে মনে করো D1। একইভাবে চিন্তা করো, এখানে ব্যাসার্ধ হচ্ছে মনে করো R2, D2 হচ্ছে আমাদের ব্যাস। তাহলে যদি ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত দিয়ে দেয়, ফর এক্সাম্পল ধরো তোমাকে বলছে R2/R1 হচ্ছে n, তাইলে ভাইয়া আমার আসলে আনতে হবে কি V2 আর V1 এর রেসপেক্টে। তো R2/R1 কে তো আসলে আমি এই V কে নিতে পারবো না যদি না আমি কি করি, কিউব না করি। কারণ কি, তোমরা জানো যে V ইজ প্রপোর্শনাল টু কি, 4/3 পাই আর কিউব। তার মানে বুঝতেই পারতেছো V হচ্ছে প্রপোর্শনাল টু R কিউব। তাহলে R এর অনুপাতকে তুমি যদি কিউব না করো, তুমি কিন্তু আসলে আয়তনেরটা পাবা না। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে, দুই পাশে কিউব যখন তুমি করবা, সেটা অ্যাকচুয়ালি হবে তোমার আয়তনের অনুপাতের সমান। এজন্য ব্যাস বা ব্যাসার্ধ দিলে অবশ্যই ভাই তোমাকে কিউব করে হিসাবটা করতে হবে। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ দিলে এই যে কিউব করে তারপরে 1 বাদ দিবা, আর আয়তন দিয়ে দিলে মাশাআল্লাহ সরাসরি n থেকে বাদ দিবা। এবার দেখো, সেকেন্ড একটা ডিটারমিনেশন তোমাদের করতে হবে যে ভাই 10.2 কখন নিব আর 10 কখন নিব, কখন কোনটা গুণ দিব। মনে রাখবো, এই 10 কখন গুণ দিব, যদি আমার প্রশ্নে বলা থাকে জি এর মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও সেম কথা, জি এর মান যদি বলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 10.2 কখন, 10.2 হচ্ছে যদি কিছুই না বলে, কিছু না বললে জি এর মান কত, 9.8। তো কিছুই না বললে হচ্ছে 10.2। আর যদি জি এর মান 10 বলে দেয়, তার মানে ওরা চাচ্ছে যে আমরা ম্যাথটা সহজে করে ফেলি, সেক্ষেত্রে সেটা হবে 10, যদিও অ্যাকচুয়াল অ্যান্সারে খুব বেশি হেরফের হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছি এই টাইপটা। এবার চলো আমরা একটা প্রবলেম দেখি। দেখো, বিশাল একটা প্রবলেম, মোটামুটি 6-7 লাইনের একটা প্রবলেম, আইওটিতে আসছে 21-22-এ। তো দেখো মোটামুটি 2-1 লাইনে আমরা করতে পারি কিনা। তো কি বলছে দেখো, আমাদের ইনফরমেশন গুলো আমরা প্রথমে নোট ডাউন করবো যে কি কি বলছে। জামিল আর তার ফ্রেন্ডরা হচ্ছে গল্প করতেছিল একটা লেকের পারে বসে। তো অল অন এ সাডেন জামিল নোটিস দ্যাট আ বাবল ফ্রম দ্য বটম অফ দ্য লেক অফ ট্রান্সপারেন্ট ওয়াটার ডেফিনেটলি ওয়াজ কামিং আউট অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। এবার আসার পরে দ্য বাবল টুক এ লার্জ সাইজ, মানে এই পর্যন্ত আসলে কোনো ম্যাথের ইনফরমেশন তারা কিন্তু দেয় নাই, মানে তারা ইনফর্মাল আলোচনা করতেছে। এখান থেকে হচ্ছে আমার ম্যাথের আলোচনাটা শুরু। সাইজ অফ দ্য বাবল অন দ্য সারফেস ওয়াজ 5 টাইমস, জিনিসটা বুঝতে হবে। তাহলে কত টাইমস, 5 টাইমস। এটা কিন্তু রেডিয়াস মানে ব্যাসার্ধ অথবা ডায়ামিটার ব্যাস এর রেসপেক্টে বলে নাই, জাস্ট সাইজের কথা বলতেছে। তার মানে ভাইয়া এটা আয়তনের রেশিও বলছে। আয়তনের রেশিও বলা মানে কি, V2/V1 which is 5, which is actually n এর মান, তাই না, সরাসরি n এর মান। আর অ্যাটমসফিয়ারের প্রেসার দিয়ে দিছে হচ্ছে 10⁵। যাই হোক দিক, এখন বলছে ক্যালকুলেট দা
ডেপথ অফ দ্য লেক, মানে এইচ এর মান আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের শর্টকাটটা কি ছিল বলতো? আমাদের শর্টকাট ছিল h ইকুয়ালস টু n-1 ইনটু, খেয়াল করে দেখো এখানে কি জি এর কোনো মান বলে দিছে? জি এর কোনো মান কিন্তু বলে নাই, তার মানে জি এর মানটা কি নরমাল মানটা, এই জন্য এখানে 10 না, কি গুণ করব 10.2 গুণ করব। এখন দেখো n এর মান হচ্ছে 5, তাহলে 5 - 1 ইনটু 10.2, তাহলে 4 ইনটু 10.2, তাহলে 4 ইনটু 10.2, দেখো 4 10 40, 40 হবে, আর সাথে 4 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 8.8, কারণ দশমিকের পরে আছে, তাহলে 40.8। তাহলে এবার দেখো 40.8 কি অপশন আছে কিনা? হ্যাঁ আছে। কোনটা আছে? এই যে বি নাম্বারটা আছে। সো বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আরেকটা প্রবলেম একই টাইপের, কিন্তু কি বলছে এখানে? বায়ুবুদবুদের ব্যাসটা 4 গুণ বলছে, ব্যাসের কথা বলতেছে। তো হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ বলে দিছে যায় কিছু সমান, এবং হ্রদের পানির উষ্ণতা হচ্ছে ধ্রুবক বলছে। মানে তোমাকে কনফার্ম করলো যে উষ্ণতা হচ্ছে ধ্রুবক, মানে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া না হইলে কিন্তু আমরা এইভাবে আসলে করতে পারি না, এটা মনে রাখো। এই প্রবলেমের ক্ষেত্রেও সেম, এই প্রবলেমটা আসলে আইসোথার্মিক হচ্ছে অথবা সমষ্ণ হচ্ছে। তো আইসোথার্মিক অথবা সমষ্ণ যদি না হয় তাহলে কিন্তু তুমি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারবা না, যদি তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় করতে পারবা না। আচ্ছা, তাহলে দেখো ব্যাস 4 গুণ বলছে। এখন জি এর মান কি এখানে বলছে? না, জি এর কোনো মান কিন্তু বলে নাই, যে জি এর মান 10 বা 11 কিছুই বলে নাই। জি এর মান কিছুই না বললে জি এর মান কত? 9.8। ওই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি? h ইকুয়ালস টু n³ - 1 ইনটু 10.2। এখন দেখো n³ কেন দিলাম? কারণ কি বলছে? ব্যাসের কথা বলছে, আর ব্যাসের যে রেশিওটা, ব্যাসের রেশিও দেওয়া থাকলে কি করতে হয় বলতো? কিউব করতে হয়। তাহলে কত গুণ বলছে ব্যাস? 4 গুণ, তাহলে n এর মান হচ্ছে আমাদের আসলে কত? 4। এবার সরাসরি বসাও, তাহলে 4³ - 1 ইনটু 10.2, তাহলে কত আসতেছে দেখো? 64 থেকে 1 বাদ যাবে, তাহলে 63 ইনটু 10.2। এবার একটা কাজ করো, হিসাব সহজে মেলানোর জন্য তুমি এটাকে 10 চিন্তা করে নাও। এটাকে যদি 10 চিন্তা করি তাহলে কি হবে বলতো? 63 সাথে 10 গুণ করলে কত হয়? সহজ বাংলায় 630 হয়। তাহলে 630 এর আশপাশে অ্যান্সারটা হবে, তাই না? তাহলে এটার আশপাশে অ্যান্সারটা হবে। যেহেতু এমসিকিউ, তোমার এত বেশি অ্যাকুরেসির দরকার নেই। রিটেন আসলে একটু কষ্ট করে এই ক্যালকুলেশন তো করতেই পারবা, হ্যাঁ, বাট এমসিকিউর জন্য আমাদের হচ্ছে দেখে যাতে অ্যান্সার করতে পারি। তাহলে এটার কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? অপশন মিলাই দেখো, সবচেয়ে কাছাকাছি অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ওকে, এবারে দেখো বুটেক্স 1516 সালে একটা প্রশ্ন আসছে যে টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়। চাপ এবং আয়তন দুজনে কি হয়েছে ভাইয়া? দ্বিগুণ হয়েছে। তার মানে এই যে V1 থেকে এটা দ্বিগুণ হয়ে এটা হয়ে গেছে 2V1, তার মানে আমার V2 যেটা সেটা হচ্ছে 2V1। সেম ভাবে চাপটাও দ্বিগুণ চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে 2P1। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে চূড়ান্ত তাপমাত্রা কত? তার মানে আমাদের বুঝতে হবে এই T1টা চেঞ্জ হয়ে আসলে কত গুণ হবে, অর্থাৎ এই T2টা আসলে কত। এটা হচ্ছে আমাদের প্রশ্নের আইডিয়া। এখন কিভাবে বের করতে পারি? সবাই তো পরিবর্তনশীল এখানে, তাহলে আমাদের সূত্র কোনটা লিখতে হবে ভাইয়া বলতো? আমাদের সূত্র লিখতে হবে P1 V1 T1 ইকুয়ালস টু P2 V2 T2। তাইলে যখন এই সূত্র আমরা লিখছি আমাদের বের করতে হবে কি? T2 বের করতে হবে। সো T2 দেখো কত আসে? T2 হবে হচ্ছে P2 V2 P1 V1 ইনটু হচ্ছে T1। তাহলে দেখো V1 টা হয়ে গেছে 2V1, মানে দ্বিগুণ হয়ে গেছে। P1 টা হয়ে গেছে 2P1, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আসলে কি বলো? তার মানে P1 টা দ্বিগুণ হয়েছে, তাহলে 2 লিখতে পারি। V1 টা দ্বিগুণ হয়েছে, এটাও 2 লিখতে পারি। তার সাথে কি আছে? T1। তো T1 কে T1 রাখলাম, তাহলে কত হইলো? 4T1। তার মানে আগের তুলনায় কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। তাইলে আগেরটা হচ্ছে টি তাপমাত্রা বলছে, তো তার মানে এটা আসলে 4T1, মানে আসলে 4T। তাহলে অপশন কোনটা হবে বলো? অপশন হবে বি নাম্বার। আচ্ছা, এবারে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো চুয়েট 14-15 সালে আসা একটা প্রশ্ন, বেশ জনপ্রিয় টাইপ আর কি। এই প্রশ্নটা দেখা গেছে অনেক জায়গায় আসছে আর কি। তাইলে কি বলছে? একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা বলে দিছে। ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের ভলিউমটা আছে হচ্ছে কত? 500 মিটার কিউব, তাপমাত্রা বলে দিছে বাতাসের 37°C। এটাকে কেলভিনে নিলে কত আসবে বলো? 310 কেলভিন। এবার এয়ার কুলার ব্যবহার করছে, হ্যাঁ,
এয়ার কুলার ব্যবহার করলে বাতাসের তাপমাত্রা কমছে, এটাই স্বাভাবিক। তাহলে তাপমাত্রা কমে কত হয়েছে, T2 হয়েছে, কত 22°C। 273 যোগ করে দাও, তাহলে কত হবে, 295 কেলভিন। আচ্ছা, যদি ঘরের বায়ুচাপ সমান থাকে, হ্যাঁ এই বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের কে সমান ভাই, দেখো তো বায়ুচাপ সমান আছে। বায়ুচাপ সমান মানে কি, সমচাপ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, আইসোবেরিক প্রসেস। তাহলে এই যে সমচাপটা, এই যে সমচাপটা, চাপ যদি সেম থাকে, বলো চাপ যদি সেম থাকে, চাপ যদি সেম থাকে, তাহলে আমাদের পরিবর্তন তখন কি হবে, আয়তন এবং তাপমাত্রা। তাহলে আমাদের এভাবে কি দিয়ে করতে হবে বলতো, আয়তন তাপমাত্রা সম্পর্ক কি, V2/V1 ইকুয়ালস টু T2/T1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের বলছে শতকরা কত ভাগ বাতাস ঘরের ভিতরে আসবে বা বাহির হয়ে যাবে। তাহলে আমরা আসলে দেখি যে কত ভাগ চেঞ্জ হয়। তাহলে এখান থেকে দেখো V2টা প্রথমে বের করে ফেলি। V2 কত হবে, T2/T1। T2 হচ্ছে কত আছে, 295 ডিভাইডেড বাই 310, আর তার সাথে হচ্ছে V1টা গুণ হবে। সো V1 কে V1 এ রাখলাম, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে V2টা এত হয়েছে। এখন শতকরা যখন বলে, শতকরা যখন বলে শতকরা পরিবর্তন, তো শতকরা পরিবর্তন বের করতে গেলে আমাদের কি করতে হয়, উপরে সবসময় লিখতে হয় চেঞ্জটাকে, কতটুকু চেঞ্জ হয়েছে, নিচে আগেরটা লিখতে হয় ইনটু হচ্ছে 100%। তাহলে চেঞ্জ কত বলো, চেঞ্জ হচ্ছে এই V2 থেকে V1 এর বিয়োগফল, V2 থেকে V1 এর বিয়োগফল। তাহলে এটা থেকে V1 কে বাদ দিতে হবে। সো 295 ডিভাইড বাই 310 V1 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইনটু 100%। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, আমরা এই ফার্দার যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এই যে এখানে 310 আছে, আর তাহলে উপরে এখানে থাকবে হচ্ছে আমাদের 310, উপরে থাকবে হচ্ছে 295 V1 মাইনাস হচ্ছে 310 V1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V1 ইনটু 100%। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের উপরের যে পোর্শনটা আছে, যে 295 থেকে 300 আমাদের বাদ দিছি, 310 বাদ দিছি, তাহলে এখানে কত থাকবে, এখানে কত থাকবে, তাহলে বলো, এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 15 V1, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 310 V1, তার সাথে 100%। মাইনাসটা কেন আসছে, মাইনাসটা কেন আসছে, কারণ হচ্ছে আয়তনটা কি হয়ে গেছে, তোমার যেহেতু বায়ুচাপ সমান রাখছি এবং তাপমাত্রা কি কমাই দিছি, তো তাপমাত্রা কমার কারণে তোমার আয়তনটাও কি কমে গেছে। তো আয়তন পরেরটা কম দেখে তোমার পার্থক্যটা নেগেটিভ আসতেছে আর কি, তোমার কমে গেলে পরিবর্তনটা কি হয়, নেগেটিভ হয়, এই জন্য। সো এটা দেখার দরকার নেই, অ্যান্সারটা আমার হচ্ছে পজিটিভ আসবে, হোয়াটএভার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ভ্যালু। তাহলে V1 যদি বাদ যায়, এখন এখানে আমাদের কি করতে হবে, ফাইনালি কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটির জন্য ধরো এটা ক্যালকুলেটর ছাড়াই আমরা সলভ করব। তাহলে কেমনে করবো একটু খেয়াল করো, আমরা হুবহু করতে পারবো না, কিন্তু কাছাকাছি যেতে পারবো। এইটা যদি 310 না হয়ে, যদি 310 না হয়, ধরে নাও যে 310 না, আমি একটা কাজ করলাম, আমি এখানে ধরো 00 বাদ দিলাম, আর এখানে 15 যেটা আছে, 15 কে, এটাকে চিন্তা করলাম এটা হচ্ছে 31 না, এটা আসলে 30, মনে মনে ধরে নিলাম এটা 30। এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে ভাই, 2 হবে, 15 30-এর ভিতরে 2 বার যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে নিচের লাইনটা তাহলে ইকুয়াল হবে না, কাছাকাছি হবে। কত, দেখো এই দুইটা আবার 110-এর মধ্যে কয়বার যাবে, 5 বার। তার মানে আমার অ্যান্সারটা কাছাকাছি হবে, কতর কাছাকাছি, 5%-এর। তাহলে এই যে আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কি বুঝাইতেছে, মাইনাসটা বোঝাচ্ছে আয়তন কি হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, আয়তন কমে গেছে। যাই হোক, অ্যান্সারে আমার মাইনাস এখানে আমরা ইনক্লুড করব না। এখন 5%-এর কাছাকাছি কোনটা আছে অপশনে, একটু নিজেরা বলো তো, 5%-এর কাছাকাছি অপশনে কোনটা আছে, 4.84 আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে প্রথমটা। তো এই টাইপের প্রবলেম গুলো যোজন বিয়োজন দিয়েও আসলে করা যায়। তো যোজন বিয়োজন দিয়েও করতে পারো, আবার যেভাবে আমি ভেঙে ভেঙে করালাম এভাবেও করতে পারো। ঠিক আছে, এবার চলো পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখি। চাপ স্থির রেখে 27°C তাপমাত্রার নির্দিষ্ট ভরের গ্যাসে কত তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে। ফাইন, তাহলে চাপটা এখানে কি রাখছে, স্থির রাখছে। তাহলে আমরা এখানে লিখে রাখি চাপ হচ্ছে স্থির। আচ্ছা, 27°C তাপমাত্রা, তার মানে তাপমাত্রা আছে হচ্ছে আমাদের কত, 300 কেলভিন, একবারে 273 যোগ করে দিছি। কত তাপমাত্রায় এর আয়তন দ্বিগুণ হবে, তার মানে বুঝতেছো, আয়তন দ্বিগুণ মানে হচ্ছে প্রথমে যদি V1 থাকে,
ওই ভিডিওটা হয়ে গেছে পূর্বের দ্বিগুণ। তাহলে তাপমাত্রা জানতে চাইছে যে কত তাপমাত্রা। এটা খুবই সহজ বিষয় ভাই, আমরা কি জানি ইজ ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? তার মানে আমার যে ভি2টা V2/V1 হচ্ছে T2/T1। তাহলে বুঝতেই পারতেছো, তোমার আয়তন যদি দ্বিগুণ হয়, V1 থেকে যদি V2টা 2V1 হয়, তাহলে তাপমাত্রাও দ্বিগুণ হয় লাগবে। তাহলে তাপমাত্রা আছে 300, তাহলে তাপমাত্রা কত হবে? 600 হইতে হবে। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাই, দেখবা আনসার শেষমেশ 600ই আসবে। তাহলে দেখো আমার T2 এর যে মানটা সেটা হচ্ছে V2/V1, তাহলে মান বসাই দিলাম 2V1/V1 ইন্টু T1। তাহলে কাটাকাটি করলে এখানে মান বসাই দাও, অ্যান্সার আসবে 600 কেলভিন। তো এই প্রবলেম কিন্তু দেখেও বলা যায় আর কি, ম্যাথ করা লাগে না। অ্যান্সার আসবে সেক্ষেত্রে কত? 600 কেলভিন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 600 কেলভিন। এবার দেখো রুয়েট 11-12 সালের একটা প্রবলেম। একটি পাত্রে 0°C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। আচ্ছা ফাইন, তাইলে তাপমাত্রা কিন্তু প্রথমে আছে হচ্ছে কত আমার, দেখো 0°C, হুইচ ইজ 273 কেলভিন। আচ্ছা, এরপরে বলছে কত তাপমাত্রায়, তার মানে প্রথম তাপমাত্রায় কাজ হবে না, আর একটা তাপমাত্রা চাইছে। এখন অন্য কন্ডিশন কি, শুধুমাত্র টি দিয়ে তো ম্যাথ করা যায় না, তাহলে অন্য কিছু একটা সম্পর্ক দিবে। দেখো কি বলছে, কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0° তাপমাত্রার গ্যাসের চাপের 1/3 হবে। তাহলে 0°C যে চাপটা, এই যে এই গ্যাসের চাপ 0°C যে চাপটা, সেটাকে যদি আমরা P1 ধরি, তাইলে ওই তাপমাত্রায় যে কত তাপমাত্রা যেটা বলছে, ওই তাপমাত্রায় ওই চাপের সেটা কত হবে? 1/3। তার মানে কি বললো, কত তাপমাত্রায় চাপ ওই 0° চাপের 1/3 হবে। তার মানে কি 0° যে চাপ সেটা হচ্ছে P1, তার হবে 1/3। তাহলে P2 হবে P1/3। ফাইন, তাহলে এই কন্ডিশনকে যদি আমি কাজে লাগাই, আমাদের থিওরি এখানে কোনটা কাজে লাগাইতে হবে বলতো? এখানে চাপ পরিবর্তন হইতেছে, তাপমাত্রা পরিবর্তন হইতেছে, তাইলে বাদ বাকি দুইটা কি থাকবে? ফিক্সড। তাইলে আয়তনটা কি থাকবে? ফিক্সড। আয়তন কেন ফিক্সড? কারণ খেয়াল করো কোথায় হচ্ছে, পাত্রে হচ্ছে। তো পাত্র তো আসলে ফিক্সড, তুমি ওই পাত্রের ভিতরে যে গ্যাসগুলো আছে, এই পাত্রের ভিতরে যে গ্যাসগুলো আছে, এখান থেকে গ্যাস যদি তুমি বেরও করে নাও, তাও যে রিমেইনিং গ্যাসগুলো থাকবে, রিমেইনিং গ্যাসগুলো কি পাত্রের আয়তনটাই দখল করবে, কারণ গ্যাসের তো নিজস্ব কোনো আয়তন নাই। এজন্য আয়তনটা আসলে এখানে ফিক্সড। আয়তন ফিক্সড থাকার কারণে আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবো। কি অ্যাপ্লাই করতে পারবো? সম আয়তনের সূত্র। তাইলে আমরা জানি সম্পর্ক কি, আমরা সম্পর্ক জানি P is proportional to T। লাগবে কি ভাই? T2 লাগবে। তাহলে T2/T1 হবে P2/P1। তার মানে আমাদের T2 এর মানটা হবে হচ্ছে, P2/P1 এর মান কত হবে দেখো তো, এখান থেকে বুঝতেছো P2/P1 হবে 1/3। 1/3 এর সাথে T1 গুণ করতে হবে। T1 কত? 273। তাইলে দেখো এই ক্যালকুলেশন গুলা কিভাবে করব, এই যে 3 যেটা আছে আমার, এই 27 এর ভিতরে কয়বার যায়? 9 বার। আর 3 এর ভিতরে যায় একবার, তাহলে কত হবে? 91। তাহলে আমার এখানে হবে 91 কেলভিন। তাহলে অপশন থেকে কোনটা চুজ করবা বলো তো? প্রথমটা চুজ করবা। ওকে, এবার সিকের ওয়েট 22-23 আসা একটা প্রশ্ন দেখো। এটা হইতেছে অক্সিজেন সিলিন্ডারের প্রবলেম, বেশ জনপ্রিয় সমস্যা। তো একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন বলে দিছে এবং এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি আছে। তো কিছুটা ব্যবহার করার পর দেখা গেছে 200 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে। তাইলে আমরা একটু লিখি কি কি বলা আছে দেখো। প্রথমের যে চাপটা সেটা 300 অ্যাটমসফেরিক প্রেসার, আর দ্বিতীয় যে চাপটা সেটা বলছে 200 অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, প্রথম যে আয়তনটা বলছে সেটা বলছে আমাদের হচ্ছে 10 × 10⁵ সেন্টিমিটার কিউব। আর তারপর যেটা বলছে, ওই তারপরটা আসলে বলা নাই, ওটাই আমাদের বের করতে হবে, ভিডিওটা আসলে আমাদের বের করতে হবে। এখন দেখো ভাই, এখানে তাপমাত্রা নিয়ে কি কোনো কথা বলছে? না, তাপমাত্রা নিয়ে কোনো কথা বলে নাই। তার মানে আসলে কি, তার মানে এরা বোঝাচ্ছে যে তোমার আসলে সমষ্ণ যে প্রসেসটা, সেই প্রসেস তোমার যেতে হবে। সমস্ত প্রসেস যদি আমরা যাই, তাহলে এখানে দেখো পি ভি সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারতাম চাইলে, এখানে আমরা কি করতে পারতাম, এগুলাকে এসআই এককে কনভার্ট করতে পারতাম, কিন্তু সেটা করার দরকার পড়বে না। কেন দরকার পড়বে না? তার মূল কারণ হইতেছে যে আমরা তো আসলে অনুপাত করব। অনুপাত করলে একক এমনি কি যায়, কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে ভিডিওটা কত আসবে বলো? আমরা জানি যে P1V1 সমান P2V2। তাইলে এই ভিডিওটা কত আসে? P1V1
P2, তাহলে P1 আছে হচ্ছে 300, P2 আছে 200, আর V1 আছে হচ্ছে 10 × 10⁵ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এইগুলা বাদ যাবে, বাদ গিয়ে আমার এখানে এই 2 বাদ যাবে, 5, 15 আসবে। এটা আসবে 15 × 10⁵ সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে আমার কতটুকু ভলিউম পরবর্তীতে হয়েছে ওই চাপে। এখন এই যে চাপটা যে তোমার চাপ চেঞ্জের কারণে যে আসলে আয়তনটা এতটুকু হইলো, তাহলে আয়তন পরিবর্তন কতটুকু হইলো? তাহলে আয়তন পরিবর্তন কতটুকু হইলো বলতো? আয়তন পরিবর্তন হইলো তোমার আগের থেকে পরেরটাকে বাদ দিতে হবে। কারণ কি, তুমি অক্সিজেন ব্যবহার করছো, তাহলে ব্যবহার করার মানে কি, তোমার পরে আয়তনটা কমে গেছে, আগে আয়তনটা কি ছিল, বেশি ছিল, তাহলে বেশি থেকে কমটাকে বাদ দিতে হবে। তাহলে বেশি অবশ্যই কোনটা? খেয়াল করে দেখো, এখানে আমরা যখন কাটাকাটি করছি আমাদের আয়তন আলটিমেটলি কি হয়েছে, V2 থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে V1 ধরো, তাহলে কত আসে দেখো, 15 × 10⁵ মাইনাস 10 × 10⁵। তাহলে এখানে আমাদের আসতেছে কত, 5 × 10⁵। তো এটা কিভাবে করলাম, কারণ হচ্ছে এই যে খেয়াল করো, এই যে এখানে 10 আছে আর এখানে 15 আছে, তো বাদ গেলে কত থাকে, 5 থাকে। যেহেতু পাওয়ার দুইটা কি আছে, পাওয়ার দুইটা সেম আছে, যেহেতু পাওয়ার দুইটা সেম আছে, এই কারণে আসলে আমার আর কষ্ট করা লাগবে না। 15 থেকে 10 বাদ দিলে আমার অ্যান্সার চলে আসবে। এককটা কোনটা হবে, একক এই সেন্টিমিটার কিউবই হবে। এখন কেউ যদি এটাকে একক চেঞ্জ করে অন্যভাবে লিখতে যাও, লিখতে পারো। এখানে সরাসরি ব্যবহৃত অক্সিজেনের আয়তনটাই কিন্তু চাওয়া হয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, তো ম্যাথ বোঝার স্বার্থে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে খেয়াল করো, চাপটা কিন্তু 300 থেকে 200 হয়েছে, চাপ কমছে। তো চাপ কমছে, তো এখানে আয়তন আসলে বেড়ে গেছে, কারণ সমস্ত প্রক্রিয়া চিন্তা করতে হয়েছে। এজন্য আয়তনটা আসলে V1 থেকে V2 আসলে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আয়তন বৃদ্ধি পাইছে। এখন আয়তনটা বৃদ্ধি যেহেতু পাইছে, তো এখান থেকে পার্থক্য করলে আমরা আসলে বের করতে পারবো যে কতটুকু আমার কনজিউম করা হয়েছে। ঠিক আছে, এবার চলো নেক্সট এর প্রবলেমটা দেখি। দেখো, 20 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন বলে দিচ্ছে। বেলুনের ভেতরে গ্যাসের চাপ বলছে, গ্যাসের তাপমাত্রা চাইছে। বুয়েট 21/22 আসা একটা প্রশ্ন। দেখো কতটা সহজ একটা প্রশ্ন আসছে, যে আমার 20 গ্রাম হিলিয়াম গ্যাস বলছে, তার মানে আমার ডব্লিউ হচ্ছে 20 গ্রাম। হিলিয়াম গ্যাস, যেহেতু হিলিয়াম গ্যাসের পারমাণবিক ভরটা আসলে কত, যেহেতু 2 নাম্বার, তাহলে পারমাণবিক ভরটা হচ্ছে আমাদের 4। আচ্ছা, এবার দেখো আয়তন বলছে বেলুনের কত, 0.12 মিটার কিউব। আচ্ছা, গ্যাসের চাপ বলে দিছে 1.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে গ্যাসের ভিতরে কি চাইছে, তাপমাত্রা চাইছে। তো তাপমাত্রা আমরা কেমনে বের করতে পারবো, সহজ সূত্র, PV = nRT। তাহলে এখান থেকে এই এন এর যে মানটা, এন এর মানটা এখান থেকে বের করে রাখি। দেখো ডব্লিউ আর এম জানা থাকলে আমরা এন এমনি বের করতে পারি, কত হবে W/m। তাইলে 20/4 করলে তোমার এখানে থাকবে 5 মোল। তাহলে 5 মোল হচ্ছে আমার আছে। তাহলে এখান থেকে তাপমাত্রা হবে কি, PV/nR। তাহলে পি এর মানটা কত আছে দেখো, এসআই এককেই সুন্দরভাবে দেওয়া আছে, ভিটাও সুন্দরভাবে এসআই এককেই দেওয়া আছে, তোমার এককও চেঞ্জ করার দরকার নাই। এন হচ্ছে 5, আর এর মান হচ্ছে 8.3 লিখো। তাহলে এখন ক্যালকুলেশনটা করে ফেলি, আমরা ছোট করে ফেলি প্রথমে। এই 5টা হচ্ছে আমার 1.5 এর মধ্যে 0.3 বার যাবে। ঠিক আছে, তারপরে জাস্ট এতটুকু ছোট করলেই হয়েছে। তো এরপরও তোমরা যদি এটাকে এমসিকিউ রেসপেক্টে চিন্তা করো, যদিও বইটা আসছে আসলে, তো তুমি চিন্তা করতে পারো যেটা এমসিকিউতে আসছে, তখন কি হবে। তো আমরা একটা কাজ করি, আমরা আগে দেখি যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কত, পরে আমি তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা আবার একটু দেখাই দিব। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটাকে একটু দেখে ফেলি কত আসে। আচ্ছা, অ্যাকচুয়াল অ্যান্সার আসবে 433.00 লেখা যায়, বা 05 লিখলাম। ঠিক আছে, এত কেলভিন। ধরো এটা হচ্ছে এমসিকিউ তে আসছে। হ্যাঁ, তো এমসিকিউ তে মনে করো অপশন দেওয়া থাকে কি, ধরো এমসিকিউ তে একটা অপশন দিছে, এটা অ্যান্সার দিছে, মানে অ্যান্সারটাই অপশনে রাখছে। ধরো আরেকটা রাখছে হচ্ছে লাইক 600 কেলভিন, আরেকটা রাখে ধরো অদ্ভুত 1000 কেলভিন,
আরেকটা রাখছে মনে করো এটা থেকে একটু কম, ধরো সেটা 200 কেলভিন। তো এমসিকিউ তে মনে করো এরকম দেওয়া থাকে আর কি, কাছাকাছি অপশন গুলো দেওয়া থাকে। খুব কাছাকাছি যে দিবে এমন না বিষয়টা, যে তোমার চুল কেমন কালো, দারুণ কালো, চমৎকার কালো, সেরকম কালো, অন্যরকম কালো, ভীষণ কালো, এরকম দিবে না। মানে যথেষ্ট পার্থক্য দিবে আর কি, কালো, ধূসর, লাল, নীল, এরকম পার্থক্য দিবে। তাহলে এইখানে খেয়াল করে দেখো, এখন এই অপশন গুলোর মধ্যে থেকে আমি চুজ করব কিভাবে। তাহলে প্রথমে এই জিনিসটাকে আমরা একটু শর্টে বা হ্যান্ড ক্যালকুলেশন করার মেথডটা একটু দেখি যে আমরা পারি কিনা। তাহলে দেখো প্রথমেই 0.3 আছে, এখানে 10⁵ আছে, আর এখানে 0.12 আছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা 10⁵ এখানে রাখলাম আপাতত। 0.12 এটাকে আমরা পয়েন্টে না রেখে 12 লিখতে চাই। তাহলে 12 লিখলে নিচে এই 12 জন্য একটা কি কি আনতে হবে বলতো, দুইটা শূন্য আনতে হবে। সো নিচে 100 লিখলাম, আর নিচে হচ্ছে 8.3 আছে। তাহলে 8.3 কে আমরা 83 লিখতে চাই। তাহলে 83 এর জন্য তোমার উপরে আবার একটা কি লিখতে হবে, 10। কারণ কি, এই যে এক ঘর দশমিক আছে। আচ্ছা ফাইন, এবার খেয়াল করো, এই যে দশমিকটা আছে, এই দশমিকটা আর এখানকার একটা শূন্য, একটার একটাকে নালিফাই করে দিবে। তাহলে এখানে উপর আছে কত, 3 আছে। ফাইন, এবার দেখো আরো ছোট করা যায় কেমনে। এখানে 12 আর 100 এর মধ্যে 4 কিন্তু বিভাজ্য। তাহলে 4 হচ্ছে 12 মধ্যে যায় 3 বার, নিচে যায় হচ্ছে 25 বার। আচ্ছা, এবার খেয়াল করো আর কি ছোট করা যায় কিনা। হ্যাঁ, ছোট করা যায়। দেখো এটা 3 আর 3 কত, এই 3 আর 3 কত ভাই, এই 3 আর 3 হচ্ছে 9। এই 3 আর 3 কত, 9। তাহলে 3 আর 3 যদি 9 হয়, উপরে আছে 9 আর নিচে আছে 83। তো নিজে চিন্তা করো, 9 আর নিচে হচ্ছে 83, তাহলে 9 নং 81 না, 9 বার যায়। তাহলে এইটা তুমি বুঝতেছো যে এই 9 এই 83-র মধ্যে কি যাবে, 9 এর থেকে একটু বেশি বার যাবে। তো জাস্ট 9 রাখলাম আর কি। এবার দেখো ঘুরে ফিরে আমার ক্যালকুলেশনে কোন পার্টটুকু আছে, আমি এভাবে লিখতে পারি এবার, উপর হচ্ছে 10⁵ আছে, নিচে হচ্ছে আমার এই যে 25 আছে, আর সাথে একটা 9 গুণ আছে, সাথে একটা কি আছে, 9 গুণ আছে। আচ্ছা, এবার বলো, তুমি যখন নিচের মানটাকে এরকম বড় রাখছো ইচ্ছা করে, মানে নিচের মানটা অ্যাকচুয়ালি এর থেকে বড় হবে, কিন্তু তুমি লিখছো কোন মানটা, ছোট মানটা, তাইলে তখন এই মানটা কিন্তু হুবহু না, এই মানটা কি কাছাকাছি আসবে আর কি। এবার একটু ভাবো তো ভাই, এই যে 25 × 9, এটাকে আরো ছোট করা যায় কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, করা যায়। এই যে 1/25, এটা হলে আসলে কত হবে দেখো, 1 বাই, তুমি যদি 1 বাই ধরো, তোমাদের সহজে বুঝাই, 1/4 যদি 0.25 হয়, তাহলে উল্টা ভাবে লেখা যায় না, 1/0.25 হইতেছে 4। অবশ্যই লেখা যায়। এরপর যদি আমি দশমিকটা এক ঘর শিফট করে দিই, দশমিক এক ঘর শিফট করলে দেখো কিভাবে লেখা যাবে। লেখা যাবে 1 বাই, দশমিক শিফট করব মানে বুঝতেছো, দশমিকটা এখানে নিয়ে আসবো, তাহলে 1/2.5। দশমিক শিফট করলে যেটা হবে, এটাও কি হবে, তোমার দশমিকটা একটা এদিকে আসবে, তার মানে 0.4 হয়ে যাবে। দশমিক যদি এদিকে আরেক ঘর শিফট করি, ধরো 1/25, তাহলে এখানে দশমিক আরেকটা অ্যাড হবে, মানে শূন্য আরেকটা অ্যাড হবে, তাহলে 0.04। ঠিক আছে, তাহলে একইভাবে এটা কত, 0.04। তাহলে 1/25 এর বদলে আমি লিখতে পারবো 0.04। আরেকটা আছে দেখো 1/9, তো তোমাদের দেখাইছিলাম 1/9 মানে হচ্ছে 0.11। এটা তো মুখস্থ করাই লাগবে, এটা কিছু করার নাই। তাহলে এটা হচ্ছে 0.11, এটা 0.04। তাইলে এবার ভাই তুমি একটা কাজ করো, এখানে আমি তাহলে কি লিখতে পারি বলো, 1/25 এর বদলে লিখতে পারি 0.04, আর 1/9 এর বদলে লিখতে পারি 0.11, তার সাথে হচ্ছে 10⁵, তারপরে 10⁵। এবার খেয়াল করো, এবার দেখো এইখানে আমার দশমিকের পর 2 ঘর, আর এইখানে দশমিকের পর কয় ঘর, 2 ঘর, মোট কয় ঘর, 4 ঘর। তাহলে আমি একটা কাজ করি, আমি এই 4টা ঘরে দশমিক লিখবো না, এটাকে 4 লিখবো, আর এটাকে 11 লিখবো। 4টা দশমিককে আমি লিখে নিচ্ছি, দশমিকের পর 4টা ঘরকে আমি বাদ দিছি, তাইলে পাওয়ার থেকে এই 4টা শূন্য আমি ধার নিব। তাহলে পাওয়ারে শূন্য কয়টা থাকবে, একটা। আচ্ছা, পাওয়ার যদি শূন্য একটা থাকে, এটা শুধুমাত্র কি হবে ভাই, 10 হবে। এবার দেখো, এবার দেখো এটা আসলে আমাদের কত আছে, 4 × 11 আসলে কত হয়, 4 × 11 কত হয় বলো, 4 × 11 হয় হচ্ছে 44, তার সাথে আছে 10। তাহলে 44-এর সাথে যদি 10 গুণ হয়, এবার পারবো না, 440, কত, 440। তোমার অ্যান্সার কত আসছিল বলো, 433। আমার ক্যালকুলেশন অ্যান্সার কত আসলে, হ্যান্ড ক্যালকুলেশনে 440। খুবই কাছাকাছি না, খুবই কাছাকাছি, অনেক বেশি প্রিসাইজ। ঠিক আছে, তাহলে এইখানে
এই 440-এর আশেপাশে অ্যান্সার কোনটা? এ একটা 433। সেইভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, মানে সবগুলো ম্যাথ আসলে দেখানো তো দরকার নাই, যে দু একটা প্রবলেমে দেখাবো, এই প্রবলেমগুলো দেখে দেখে তোমরা নেক্সটে নিজেরা প্র্যাকটিস করবা। ফাইন। আচ্ছা, এখন চুয়েট 13-14 সালে একটা প্রশ্ন আসছিল, 7-8 আসছিল, এটা দেখা যাক। একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন বলা আছে, তাপমাত্রা বলা আছে এবং চাপ বলা আছে। তো খেয়াল করে দেখো, তাপমাত্রা স্থির রেখে কিছু পরিমাণ অক্সিজেন বের করে নেওয়া হয়েছে, ফলে চাপ কমে এতটুকু হয়েছে। আচ্ছা, চাপ কমে গেছে, তাহলে ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করো। তো এই ম্যাথগুলো করার একটা শর্টকাট টেকনিক আছে, তো তোমাদের আমি টেকনিকটা একটু দেখাই দিই। দেখো, টেকনিক হচ্ছে আমরা নরমালি কি লিখি, পিভি সমান এনআরটি, এটা আমরা নরমালি সবাই লিখি, খুব জনপ্রিয় একটা সূত্র। এখন মনে করো কোন একটা কারণে এখানে এমন ভাবে পরিবর্তনটা করছে যেন ওই তোমার অক্সিজেন বের করে নেওয়ার ফলেও তাপমাত্রাটা কি না হয়, চেঞ্জ না হয়। তাইলে তোমার চাপটা পরিবর্তন হয়েছে, মানে P1 থেকে চাপটা P2 হয়ে গেছে। এই যে চাপের পরিবর্তন যদি কখনো হয়, চাপের পরিবর্তন হইলে তোমার মোল সংখ্যা কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। কারণ কি, তুমি খেয়াল করো ভাই, তোমার যদি প্রথমে ধরো এটা P1 আর এখানে যদি N1 থাকে, আর পর যদি চাপ পরিবর্তন হয়ে P2 হয়ে যায়, তাহলে এখানে কিন্তু অবশ্যই মোল সংখ্যাটা চেঞ্জ হওয়াই লাগবে, N2RT। এটা তো আমরা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে দেখো, এই দুটা থেকে যদি আমি বাদ দেই, একটা থেকে যদি আরেকটাকে বাদ দেই, তাহলে এখানে আসলে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে যে P1 মাইনাস P2 ইন্টু হচ্ছে V ইকুয়ালস টু এনআরটি, এই N1 মাইনাস ইন্টু আরটি, N1 মাইনাস ইন্টু আরটি। তাহলে এইখানে কতটুকু আসলে অক্সিজেন ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যার পার্থক্য থেকে বের করা যাবে। তাহলে কতটুকু আসলে অক্সিজেন আমাদের খরচ হয়েছে সেটা বের করতে পারবো কিভাবে বলতো? এটাই হচ্ছে আমার ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ধরো এটাকে বললাম এন অক্সিজেন। তাহলে এন অক্সিজেনটা আসলে কি? এখানে দেখো P1 মাইনাস P2, P1 মাইনাস P2 কে কি বলতে পারি? ধরো ডেল পি বললাম, পার্থক্য, উপরে ভি রাখলাম, আর নিচে কি থাকবে তাইলে বলো? নিচে থাকবে হচ্ছে আমাদের সিম্পলি আরটি। তাহলে এই যে ইকুয়েশনটা, নরমালি কি পিভি বাই আরটি থাকে এন এর মান, এটা এখানে হচ্ছে কি ডেল পিভি বাই হচ্ছে আরটি। এই টেকনিকটা একটু মনে রাখবো যে পিভি না লিখে ডেল পি লিখবো, কারণ কি পি এর একটা কি আছে, পার্থক্য আছে। এবার সরাসরি তুমি মান বসাই দাও, দেখো ডেল পি মানে পার্থক্য, তাহলে P1 থেকে P2 এর তফাৎ বের করতে হবে, পার্থক্য বের করতে হবে। তাহলে পার্থক্যটা কত ভাই? পার্থক্য কি করবা? বড় থেকে ছোটটাকে বাদ দিবা, সহজ টেকনিক। এখানে আছে 2.5, এখানে আছে 1.3, দেখো পাওয়ার দুজনেরই সেম, যেহেতু পাওয়ার দুজনেরই সেম, তাহলে 2.5 থেকে 1.3 বাদ দিলে কত থাকে? 1.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সো ডেল পি এর ভ্যালুটা এখানে বসাই দাও। আচ্ছা, ডেল পি বসানো শেষ, এবার আসো ভি। দেখো ভলিউম যেটা আছে সেটা হচ্ছে পাত্রের বলা আছে, অক্সিজেন গ্যাসের আয়তনটা বলা আছে, তাহলে সেই ভলিউমটা এখানে বসাও, সেটা কত? 10⁻²। আর এর মানটা কত? যেহেতু সব আমরা ঐকিক মানে মেট্রিক সিস্টেমে বা এসআই নিয়মে আমরা যেহেতু বসাচ্ছি, তাহলে আর এর মানটা আসলে কত হবে? 8.3। আর টি এর মানটা আসলে কত হবে? টি দেখো বলছে 300 কেলভিন, 300 কেলভিন। এখানে দেখো তাপমাত্রা টি বলা আছে 300 কেলভিন। এখন একটু ক্যালকুলেট করে ফেলি, আমরা একটু দেখি যে ভ্যালুটা আসলে কত আসে। আচ্ছা, এটা আসে হচ্ছে 4.81 ইন্টু 10⁻1 এত মোল। তাহলে আমাদের আসলে ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করতে বলছে, ভর। তাহলে ভর মান আসলে কি? এন এর মানটা আসলে কি জানি আমরা? ডব্লিউ বাই এম। তাইলে এই ডব্লিউ এর মানটা আসলে কত হবে? ডব্লিউ হবে মোল সংখ্যার যে মানটা পাইছো তার সাথে অক্সিজেনের যেই মোলার অ্যাটমিক যে মাসটা আছে, মোলার অ্যাটমিক না, এখানে আসলে মলিকুলার মাসটা বসাইতে হবে, কারণ অক্সিজেনটা আসলে কিভাবে থাকে? অণু হিসেবে থাকে। তাহলে এম এর মানটা হবে 32, তাহলে 32 দ্বারা গুণ করে দাও। তাহলে গুণ করলে আমার অ্যান্সার কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে এখানে 15.42, 15.42। তাহলে 15.42 কেজি হবে না গ্রাম হবে বলতো? 15.42 গ্রাম হবে। গ্রাম কেন হবে বলতো? কারণ হচ্ছে তুমি এখানে কি করছো, এখানে যে 32টা গুণ করতেছো এটা আসলে কিসের? গ্রামের ইকুইভ্যালেন্ট। অ্যান্সার হবে 15.42 গ্রাম। এটা হচ্ছে ব্যবহৃত অক্সিজেনের ভর। আচ্ছা, এখানে
আসলে এই যে অক্সিজেন যে ব্যবহার করার পরেও আয়তনটা আমরা ফিক্সড রাখছি, তার মূল কারণ আসলে কি বলতো? তার মূল কারণ হচ্ছে যে যেই সিলিন্ডারটা আমরা আসলে চিন্তা করতেছি, ওই সিলিন্ডার থেকে অক্সিজেন যখন আমি ব্যবহার করে ফেলছি, তো অক্সিজেন ব্যবহার করার ফলে যে রিমেইনিং অক্সিজেনটা আছে, অল্প পরিমাণ অক্সিজেন, সে অক্সিজেনটা আবার কি করে বলতো? সিলিন্ডারে, সারা সিলিন্ডারে আবার ছড়ায় পড়ে। তাইলে ওই গ্যাসের যে আয়তনটা ছিল ওটাও ইনিশিয়াল আসলে সিলিন্ডারের আয়তনেরই সমান, ওটা আসলে সিলিন্ডারের আয়তনটাই দেওয়া ছিল। তো তুমি যখন গ্যাসটা বের করে নিয়ে আসছো, তখন সেটা কি আবার সিলিন্ডারের মধ্যেই তো আছে, তাহলে সিলিন্ডারের আয়তন তো আর চেঞ্জ হচ্ছে না। এজন্য এখানে ভিটা কি আছে ভাইয়া? ভিটা হচ্ছে এখানে ফিক্সড রাখা হয়েছে, ভিটাকে চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে? আচ্ছা, এবারে চলো আমরা পরবর্তী প্রবলেম দেখে। দেখো সিকের ওয়েটে আসছে 21-22-এ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে, তাহলে তাপমাত্রাটাকে লিখে ফেলি। 27 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভ্যালেন্ট টু 300 কেলভিন। আচ্ছা, কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে? দেখো গড়বেগের ইকুয়েশনটা আসলে কোনটা? গড়বেগের ইকুয়েশন হচ্ছে সি এভারেজ ইকুয়ালস টু √8RT/πm। তাইলে এখানে সি এভারেজের সাথে দেখতে হবে কি তাপমাত্রার সম্পর্ক। তাহলে সি এভারেজটা আসলে তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্ট এবং তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন বলো আমার আসলে কি লাগবে? কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে এটা বলছে। তার মানে আমার ওই তাপমাত্রাটায়, মানে ধরো ওটা হচ্ছে C2, তাহলে ওই C2টা হচ্ছে আমার কি হবে? 2C1 হবে, আগেরটার দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা এটাকে সি দ্বারা ডিনোট করব। তাহলে কি হবে বলো? C2/C1 ইকুয়ালস টু √T2/T1। কেন আমরা লিখলাম? কারণ হচ্ছে দেখো সমানুপাতিক সম্পর্ক বর্গমূলের, এই জন্য C2 উপরে T2 উপরে। এখন বের করতে হবে কার মান বলো? বের করতে হবে দেখো তাপমাত্রার মান। তাহলে তাপমাত্রা বের করতে গেলে আমাকে এখানে স্কোয়ার করতে হবে। তাহলে C2/C1 এর মান তো বুঝতেছো 2 হবে, তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার দিতে হবে, আর এখানে আছে T2/T1। তাহলে T2 হবে হচ্ছে 4 এর সাথে 300 মাল্টিপ্লাই করতে হবে 300। তাহলে মাল্টিপ্লাই করলে কত আসবে? 1200 কেলভিন। এবার অপশন চেক করে দেখো যে 1200 কেলভিন আসলে অ্যান্সার দেওয়া নাই। তাহলে কি করবা? এখান থেকে তোমার 273 যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু সেটা ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। যেমন 273 যোগ করলে ডিগ্রি থেকে কেলভিন হয়, তাহলে 273 বিয়োগ করলে কি হবে? কেলভিন থেকে ডিগ্রিতে আসবে। তো বাদ দিলে অ্যাকচুয়ালি আমাদের কত থাকতেছে? আমাদের বাদ দিলে থাকতেছে 927 ডিগ্রি সেলসিয়াস। হাতে কলমে করে ফেলবা আর কি। ঠিক আছে? তাহলে অপশন হচ্ছে আমাদের সি, এই নাম্বারটা। আচ্ছা, এবার দেখো, এবারে আমাদের বুটেক্সে 1516 সালে একটা প্রশ্ন আসছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন ও হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের অনুপাতটা আসলে কত? তাইলে প্রথম কথা ভাই, এইখানে মূল গড় বর্গবেগ যেটা মানে CRMS, তার সাথে যে সম্পর্ক আমরা জানি সেটা হচ্ছে কি 3RT/m। এখন দেখো এখানে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তাহলে চাপও চেঞ্জ করে নাই, তাপমাত্রাও চেঞ্জ করে নাই, একই সিচুয়েশনে অক্সিজেন এবং হাইড্রোজেন দুজনকে কম্পেয়ার করতেছে। তাহলে এখানে বলো, এখানে কিন্তু তোমার এগুলা হচ্ছে ফিক্সড, একমাত্র ভেরিয়েবল হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। কারণ কি একবার এটা চিন্তা করতে হবে হচ্ছে অক্সিজেনের জন্য, একবার এটা চিন্তা করতে হবে হাইড্রোজেনের জন্য। তাইলে দেখো এম এর সাথে সম্পর্কটা কেমন? এম এর সাথে সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো? আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো প্রথমে চাইছে বলছে অক্সিজেনের কথা, তাহলে প্রথমে লিখবো অক্সিজেনেরটা, তারপরে লিখবো হাইড্রোজেনেরটা। সিকোয়েন্স মেনটেন করতে হবে। রুটের ভিতরে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উপরের অক্সিজেন হইলে এখানে নিচে থাকবে অক্সিজেন, আর এখানে তাহলে উপরে হবে হাইড্রোজেন। এবার তো বুঝতেই পারতেছো হাইড্রোজেন কত 2 আর অক্সিজেন কত 32। কাটাকাটি করলে কত 1/16, মানে 1/4। তাহলে আমাদের কোন রেশিওটা সঠিক বলতো? আমাদের 1:4 যে রেশিও, সেটা হচ্ছে কারেক্ট রেশিও। ঠিক আছে? ওকে, সেটা কিন্তু মুখে মুখেই করা যায় ভাই। কেমনে করা যায়? তুমি নিজেই চিন্তা করো না যে অক্সিজেন আর হাইড্রোজেনের যে আণবিক যে ভরটা, তাদের অনুপাত কত? একজন 2 আর একজন তোমার 32। 2 আর 32 রেশিও কত? 16। এখন তুমি তো জানো যে এম এর সাথে আবার একটা রুট আছে সম্পর্কে, তাহলে 16 কে রুট করলে কত হবে? 4 হবে। আচ্ছা, এবার দেখো 4 কাকে দিবা, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। অক্সিজেনের বেশি হবে না হাইড্রোজেনের বেশি হবে? অক্সিজেনের ভরটা কি বেশি হবে না? অক্সিজেনের ভর বেশি হওয়ার কারণে ওই গতিবেগটা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেনের গতিবেগটা হবে কম আর হাইড্রোজেনের গতিবেগটা হবে বেশি। তাহলে কাকে আমি 4 দিব? হাইড্রোজেনকে 4 দিব আর অক্সিজেনকে 1 দিব। এই জন্য অ্যান্সার হচ্ছে 1:4। ঠিক আছে? ওকে।
এবার আইওটি 8-9 সালে একটা প্রশ্ন আসছে, একদম থিওরিটিক্যাল টাইপের একটা প্রশ্ন, যে 4 molecules of a gas have speeds of, বলে দিচ্ছে সার্টেন স্পিডস, the value of the root mean square speed of the gas molecule। আচ্ছা, রুট মিন স্কোয়ার মানে ফার্স্টে তোমার কি করতে হয় বলতো? ফার্স্টে তোমার হচ্ছে সবগুলোর স্কোয়ার করতে হয়, সবগুলোর যোগ করতে হয়, এরপরে মিন বের করতে হয়। মিন মানে কি? সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাইলে রুট মিন স্কোয়ারে প্রথমে কি করতে হয়? সবগুলোকে স্কোয়ার করে যোগ করতে হয়, মানে মিন বের করার স্বার্থে আর কি, বা গড় বের করার স্বার্থে। সবগুলো বেগ কত কত আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, আর 4 আছে। তো সবগুলোকে যখন আমি এখানে ভাগ করছি, কয়টা আছে? 1 2 3 4, 4টা পার্টিকেল আছে। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে এখন মিন স্কোয়ার। মানে মিন স্কোয়ার কেন বললাম? কারণ স্কোয়ার যোগ করছি, তারপর এটার গড় বের করছি, তো মিন স্কোয়ার। তাহলে এখনো রুট করি নাই। তো যখন আমি রুট করব তখন এটা আসলে সিআরএমএস টা হবে, রুট না করার আগ পর্যন্ত হবে না। তাইলে এখন হিসাব করো, 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এবার দেখো আমরা হইতেছে এইখানে 4 এর বদলে রুটের বাইরে চলে এসে এটা হচ্ছে 1/2 হবে। আর রুটের ভিতরে আমরা যোগ করে দেখি কত হয়। সেখানে হচ্ছে দুইটা মিলে 25, এখানে 5, তাহলে কত? 30। এবার একটু দেখো অপশনে সেম হুবহু আছে কিনা। দেখো অপশনে হুবহু এটা দেওয়া আছে। তো এমন হইতে পারতো যে না, অপশনে হুবহু দেওয়া নাই, হ্যাঁ, এটাকে আরো ধরো মডিফাই করছে। তো তখন একটু কষ্ট করে কি করতে হবে? চেক করে অ্যান্সারটা মিলাই দিতে হবে। আচ্ছা, এবার দেখো বুয়েট 17-18 সালে একটা প্রশ্ন কি আসছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা তাহলে অক্সিজেনের জন্য আসলে আমরা এখানে, অক্সিজেনের জন্য কিন্তু আসলে আমরা এখানে তাপমাত্রাটা আসলে ঠিকঠাক ভাবে জানি না। তো যেহেতু আমরা আসলে তাপমাত্রাটা ঠিকঠাক জানি না, হুম, হুম, হুম। আচ্ছা, এবার বুয়েট 17-18 সালে একটা আসা প্রশ্ন দেখো। প্রথমে অক্সিজেনের সাথে এখানে চিন্তা করতে হবে যে কার কার সাথে আমাদের কম্পারিজনটা আছে। তো প্রথমে প্রশ্নতে মার্ক করলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেন। এবার পরও বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। তাহলে এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে অক্সিজেন, সে অক্সিজেনের তাপমাত্রা আসলে আমরা জানি না, আর অক্সিজেনের মূল গড় বর্গবেগ কত হবে সেটা আমরা বের করতে হবে। ওইটা আসলে কার সমান? দেখো হাইড্রোজেনের জন্য সমান। তাইলে হাইড্রোজেনের জন্য কত সেটা আমরা একটু লিখে রাখি। হাইড্রোজেনের জন্য আমাদের এই টেম্পারেচার হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস। তো -100 ডিগ্রি সেলসিয়াস মানে আসলে কত বলতো? 273 সাথে যোগ করলে কত পাবা? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কত? 173 কেলভিন। ফাইন। এখন এখানে আমাদের হাইড্রোজেনের জন্য কি বের করতে হবে বলতো? এই টেম্পারেচারটা বলা আছে, কিন্তু সিআরএমএস এর মানটা বলা নাই। তো ওই মান কষ্ট করে আমরা বেরও করতে পারি, নাও বের করতে পারি, মানে একবারে লিখে রাখতে পারি। তাহলে আমাদের বলছে দেখো দুজন হচ্ছে পরস্পর কি সমান হবে। তাহলে আমরা লিখলাম একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের জন্য যদি আমি লিখি √3RT/m অক্সিজেন। হাইড্রোজেনের জন্য যদি লিখি তাহলে কি লিখবো? √3R, ওই যে টি এর মানটা আমরা এখানে জানি, তো 173 ডিভাইডেড বাই m হাইড্রোজেন। এবার দেখো দুই পাশ থেকে তোমার রুট উঠে যাবে, ইকুয়াল মানগুলো হচ্ছে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখানে কি থাকবে? T/m অক্সিজেন কত? 32। আর এখানেও কাটাকাটি গিয়ে উপরে থাকতেছে 173, আর নিচে আসলে আমাদের কি থাকতেছে দেখো, নিচে হাইড্রোজেনের আণবিক ভরটা বসাইতে হবে, হুইচ ইজ কত? 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট যদি আমরা করি কত আসে দেখো, টি এর মানটা আসে 173/2 ইন্টু 32। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, আমরা একটু দেখি কত আসে, 16। ঠিক আছে, তাহলে এত কেলভিন হবে। তো ধরে নাও যে এটা হাতে কলমে ক্যালকুলেট করতে হবে, তখন কেমনে করবা? তো এটাকে ভয় পাওয়ার কিছু নাই ভাই, সাহস করে ফেলতে হবে। কত? 173 সাথে 16 যদি আমরা গুণ করি, তাহলে 3 6 কত? দেখো 18, হাতে আমার 1, এখানে হচ্ছে কত হচ্ছে 42, 43-এর 3, হাতে আমার 4, তাহলে এখানে থাকতেছে কত? 10। এরপর এখানে তো এমনি শূন্য, এখানে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1। তাহলে এবার সবগুলো যোগ করে দেই, যোগ করলে এটা 8, এটা 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2। তাহলে এখানে আমরা কত বলতে পারি বলো? এখানে বলতে পারি 2768 কেলভিন। এত কেলভিন আমাদের হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে,
ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো, আচ্ছা এখানে কিন্তু কত ডিগ্রি সেলসিয়াস চাইছে, তাহলে আমাদের কেলভিনে রাখলে হবে না, ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। তাহলে ডিগ্রি সেলসিয়াসে কেমনে নিব, আমরা যদি 2768 থেকে 273 বাদ দিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 5, এখানে আমাদের থাকতেছে হচ্ছে কত, হাতে এক রাখতে হবে আর কি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 9, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 4, আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 2495 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবারে দেখো বুয়েট 6-7 একটা প্রশ্ন আসছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সার্টেন চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব বলে দিছে। আচ্ছা ফাইন, সমচাপে এত ডিগ্রি এবং এত ডিগ্রি তাপমাত্রায় উক্ত গ্যাস অণুর মোল গড় বর্গবেগ বের করো। তাহলে আমরা কিন্তু সূত্র জানি, ফার্স্টে আমরা ভ্যালুগুলো একটু নিয়ে রাখি। আমাদের প্রথম যে টেম্পারেচারটা বলছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। তাহলে প্রথম যে চাপটা আমাদের বললো, সেই চাপটা আমাদের বলছে হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। যে ঘনত্বটা আমাদের বলছে, ঘনত্ব হচ্ছে আমাদের 1.98। আচ্ছা, এখন খেয়াল করো, ফার্স্টে এখানে কি কি বের করতে বলছে, একটা বের করতে বলছে হচ্ছে তোমার এই 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার সিআরএমএসটা। তো 0 ডিগ্রি সেলসিয়াস আসলে আমরা কেমনে বের করি বলতো, আমরা এখানে লিখতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াসে এই সিআরএমএসটা হবে √3p/ρ। তাহলে এখানে মান বসাই দাও, √3p/ρ। দেখো কত আসে এখানে, 3.89 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এই সেগমেন্টে যখন আমরা কাজ করছি তখন সিআরএমএসটা 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত আসছে। এখন একটু ভাবো, 30 ডিগ্রিতে আমাদের আবার বের করতে হবে, তাহলে তাপমাত্রা চেঞ্জ হইলে সিআরএমএসটা তো চেঞ্জ হবেই। কারণ কি বলতো, কারণ হচ্ছে খেয়াল করো, আমরা যখন জানি যে সিআরএমএস হচ্ছে √3RT/m, মানে যখন টেম্পারেচার চেঞ্জ হবে তখন তো টেম্পারেচার নিজে একটা ধ্রুবক, তো তখন এই টেম্পারেচার চেঞ্জ হইলে তোমার সিআরএমএসটাও চেঞ্জ হবে। তাহলে সিআরএমএস এর সাথে তোমার এই টেম্পারেচারের সম্পর্কটা কেমন বলতো, বর্গমূলের সমানুপাতিক। তাহলে তাপমাত্রা চেঞ্জ হলে সিআরএমএস চেঞ্জ হবে। এখন 0 ডিগ্রির জন্য যেটা 30 ডিগ্রিতে সেটা কখনোই হবে না। তাহলে 30 ডিগ্রিতে আমার এই টেম্পারেচারের মানটা T2 হবে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ অ্যাকচুয়ালি 303 কেলভিন। আচ্ছা, তাহলে আমাদের আসলে কি লাগবে বলতো, এই 303 কেলভিনে লাগবে, 303 কেলভিনে লাগবে। আর আমরা জানি হচ্ছে আগেরটা, মানে 0 এর জন্য জানি, 0 এর জন্য আমরা হচ্ছে জানি। তাহলে উপরে যেহেতু আমরা জানি সম্পর্ক হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, তাহলে উপরে কি 303টাই বসবে, আর নিচে কি 273 বসবে, কারণ হচ্ছে 0 ডিগ্রির জন্য হচ্ছে 273। আচ্ছা, তাহলে বুঝতেছো, এখানে যদি আমরা এবার সরাসরি সি এর মানটা তো বের করছি একটু আগে, গুণ করে দিলে আমার কাজ শেষ। তাইলে এই সি যেটা আমরা এখান থেকে যেটা বের করতেছি 303-এ, সেটা আসবে হচ্ছে √303/273 ইন্টু সি এর মান, সি এর মান কত 3.89 ইন্টু 10⁻²। তাহলে একটু কষ্ট করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, আমরা দেখি কত আসে। ফোর পয়েন্ট 098 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা। সো আমাদের দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার, আমাদের এটা একটা অ্যান্সার। তো তোমাদের সবার স্বার্থে একটা কথা আবার বলে রাখি, যখন এই 3RT/m ব্যবহার করা হয় তখন কিন্তু এই এমটা কিন্তু অবশ্যই এসআই এককে অর্থাৎ কেজিতে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই জন্য অক্সিজেন থাকলে 32 × 10⁻³ এরকম ব্যবহার করতে হয় আর কি। আর এর মানটা সেম 8.314 ইউজ করতে হয়। তো এটা কেন বললাম, কারণ হচ্ছে আগের যে প্রশ্ন খেয়াল করো, আমি এখানে এম এর সাথে কিন্তু এই 10⁻³ গুণ করি নেই, মানে কেজিতে নেই। কেন নেই?
তার কারণ হচ্ছে দুই পাশেই কিন্তু আসলে তোমার কেজি কেজিতে যদি আমি নিতাম, দুই পাশে 10 ইনভার্স 3 যদি গুণ করতাম কাটাকাটি যেত। সো কাটাকাটি করারও দরকার নাই, আমি আবার 10 ইনভার্স 3 লিখিও নাই। সো এটা আসলে কিছুই না। মানে যদি ধরো আমরা এখানে 10 ইনভার্স 3 একটা লিখে দেই, ধরো 10 ইনভার্স 3 যদি লিখে দেই, এখানে যদি লিখে দেই, তাহলে এই দুটো আসলে আলটিমেটলি বাদ যাবে। সো যেহেতু বাদ যাচ্ছে, ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা এখানে লিখে নেই। ঠিক আছে, এবারে দেখো একটি বদ্ধ সিলিন্ডারে 40 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। তাহলে আমরা একটু লিখি 40 গ্রাম হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাস যেহেতু বলছে, তাহলে তার পরিচয় হচ্ছে কত, তার আণবিক ভরটা আসলে কত, 4 গ্রাম পার মোল। আচ্ছা, এবার আসো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 300 কেলভিন। তো এই অবস্থায় তার আসলে কি পরিমাণ গতিশক্তি সে অর্জন করবে? তো আমরা কি জানি, এই স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের গতিশক্তিতে কাজে লাগে। তো হিলিয়াম যেটা আছে ভাই, হিলিয়াম হচ্ছে একটা এক পারমাণবিক গ্যাস। কারণ কি? কারণ হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস অথবা ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো সবাই কি থাকে বলতো, এক পারমাণবিক থাকে। আর আমরা সবাই তো জানি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হয় বলতো, স্বাধীনতার মাত্রা হয় 3। তাইলে আমাদের যে গতিশক্তির ইকুয়েশনটা, আমরা এখানে কি লিখবো বলতো, 3/2 nRT। কারণ কি, স্বাধীনতার মাত্রা হচ্ছে এখানে 3। আচ্ছা, F/2 nRT লিখতে হয়, F এর বদলে 3 লিখতেছি। এনটা কত বলো, এনটা এখান থেকে বের করে নাও। আমরা জানি এন বের করার টেকনিক হচ্ছে কি, W/M। আর টি, আর এর মান কত, 8.314। আর টেম্পারেচার কত বলছে, 300। এবার একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা। দেখো, তাহলে এখানে লিখতে পারি 3/2, W/M হচ্ছে 40/4, এরপরে 8.31, তার সাথে 300। তো চলো এটা একটু হাতে কলমে করে সলভ করার চেষ্টা করি, যেহেতু একটা এমসিকিউ। তাহলে দেখো, এখানে 4 আর 40 মিলে হচ্ছে এখানে কত হবে, 10। আচ্ছা ফাইন। এখানে দেখো, এখানে এই 2 আর এখানে কত আছে, 10, কাটাকাটি গিয়ে হবে 5। এবার দেখো, এই 5 আর এই 3 মিলে কত হবে, 15। আর বাদ বাকি যা আছে তা তো সেম। তাহলে 8.31 কে আমি 8.3 লিখলাম, আর এটাকে আমি 300 রাখলাম। এবার 300, এখানে 3 আর 15 মিলে কত হবে, 45। তার সাথে আবার এখানে কয়টা শূন্য, 2টা শূন্য। এবার দেখো, এই দশমিকের পর যে একটা ঘর আছে, দশমিকের পর একটা ঘর, দশমিকটা উঠবে, একটা শূন্য খরচ হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 450 ইন্টু 83। তাহলে 450 ইন্টু 83। এখন এটাকে যদি আমি কাছাকাছি মিলাইতে চাই, মানে এদের কাছাকাছি যদি অ্যান্সার আমি নিতে চাই, তাহলে কি করতে পারি দেখো, ওই যে একটা সহজ চিন্তা ভাবনা আমরা করতে পারি যে, ঠিক আছে 83 কে 83 না চিন্তা করে 80 চিন্তা করি। হ্যাঁ, তাহলে 80 যদি চিন্তা করি, তাহলে দেখো 450 ইন্টু 80। তুমি আগে এটা ভাবো তো, যে 45 সাথে 8 গুণ করলে কত হয়। তাহলে 45-এর সাথে যদি তুমি দুইবার গুণ করো 45 কে, তাহলে কত হয়, সেটা 90 হয়। আচ্ছা, দুইবার গুণ করছো, এবার এই 90 কে এবার 4 দ্বারা গুণ করো, তাহলে আলটিমেটলি 8 হয়ে গেল আর কি। তাহলে 90 কে 4 দ্বারা গুণ করলে কত হয়, 90 কে 4 দ্বারা গুণ করলে কত হয়, 360। 360, তাহলে 45 এর সাথে 8টা গুণ হইলে 360 হয়। শূন্য কয়টা এক্সট্রা আছে, এখানে একটা, এখানে একটা, শূন্য দুইটা লাগাই দাও। তাহলে দেখো কত আসছে, 36,000। এবার তুমি অপশন থেকে একটু দেখো, 36,000-এর কাছাকাছি একমাত্র কোনটা আছে, 37,395। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এমসিকিউ গুলা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে মিলাই দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবার চলো পরবর্তী প্রবলেম দেখি। বুটেক্স 1516, 20 লিটার ধারণ ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা পূর্ণ। আচ্ছা, তাইলে আমাদের ভলিউমটা বলা আছে কত, 20 লিটার। হাইড্রোজেন গ্যাস অণুর মোট গড় গতিশক্তি বলা আছে, আচ্ছা 1.5 ইন্টু 10⁵ জুল। সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের চাপ জানতে চাইছে। খুবই কমন একটা সম্পর্ক, এই যে দেখতেছো পিভিই, খুব কমন একটা সম্পর্ক। কি সম্পর্ক, তোমরা যেমন জানো যে ই ইকুয়ালস টু ওই যে F/2 nRT হয়, ওটা যেমন সত্যি, একইভাবে এই nRT-র বদলে আমরা কি লিখতে পারি, পিভি লিখতে পারি। এনআরটির বদলে আমরা কি লিখতে পারি, পিভি লিখতে পারি। আচ্ছা, যেহেতু এটা একটা হাইড্রোজেন গ্যাস, যেহেতু হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন কয় পারমাণবিক, 2 পারমাণবিক। 2 পারমাণবিক হইলে এফ এর মান কত হয়, এফ এর মান হয় হচ্ছে আমাদের 5। তাহলে 2 পারমাণবিকে যেহেতু এফ এর মানটা 5 হয়, আমরা এখানে মানগুলো বসাই দিব। তাহলে চলো করে দেখি, এ এর মানটা কত হচ্ছে আমাদের এখানে
আচ্ছা, এখানে আমরা বসাই এবার। তাহলে লাগবে হচ্ছে পি। তাহলে পি এর মান হবে 2 ইন্টু ই ডিভাইডেড বাই এফ ইন্টু ভি। তাহলে খেয়াল করো, এখানে সরাসরি মান বসাইলে আমার কাজ শেষ। আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে সেটা হচ্ছে মানটা বসাই দিলাম 5, ভলিউম যেটা বলছে ভলিউমটা হচ্ছে 20। তবে একটা কথা মনে রাখতে হবে যে এইখানের যে ভলিউমটা, এই ভলিউমটাকে তোমার লিটারে দিছে। তুমি যেটা করবা এখানে ভলিউমটাকে ইউনিটে, মানে ইউনিট কনভার্সনের মাধ্যমে মিটারে আনতে হবে। মিটারে আনতে গেলে কি করতে হয়? 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 20 ইন্টু 10⁻³। আচ্ছা, 2 ইন্টু 1.5 ইন্টু 10⁵ তো এটা আমরা একটু চলো হাতে কলমে করে দেখার চেষ্টা করি, দেখি এটা আসে কিনা অ্যান্সারটা। তাহলে দেখো ভাই, এখানের যেই 2টা আছে 20-র মধ্যে ধরো সে 10 বার গেল। আচ্ছা, এবার এইখানের যেই 5টা আছে এটা 1.5 এর মধ্যে যাবে হচ্ছে 0.3 বার। আচ্ছা, এবার দেখো এইখানে উপরে তাইলে আসলে কত আছে, এই 10টা আবার একটু পরে লিখি তাইলে 0.3, উপরে দেখো 10⁻⁴ কত আছে 5, নিচে এই 10 এর মাথায় পাওয়ার কত 1, সেটা উপরে গিয়ে মাইনাস হবে, আর এই মাইনাসটা উপরে গিয়ে প্লাস হবে। তাহলে কত আসে দেখো 0.3 ইন্টু এই 5 আর 3 মিলে কত হবে 8, তার সাথে 1 বাদ যাবে, তাহলে কত হবে 10⁻⁷। তাইলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখো অপশনগুলো মিলাই দেখো, দেখো 3 আছে, ফাইন, তাহলে 3 আছে, তাহলে আমার ওখানে 10⁻⁶ আনতে হবে। তাহলে আমি যদি 10⁻⁷ কে কমাই ফেলি, যদি 10⁻⁶ লিখে ফেলি, একজনকে কমাইলে আরেকজন বাড়াইতে হবে, 10 গুণ বাড়াইতে হবে, তাহলে 10 গুণ বেড়ে কত হবে 3 হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 ইন্টু 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি বুঝছি একদম হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন গুলো করা যায়। এবারে বুয়েটে 2-3 সালে একটা প্রশ্ন আসছে, তো দেখো শ্বাস প্রশ্বাসে এক ব্যক্তি বায়ু নিচ্ছে, হয়তো অক্সিজেন নিচ্ছে, তো সেটাও আমাদের ম্যাথ করতে হবে। তো দেখো ম্যাথটা আসলে কেমন, আমাদের বলে দিছে যে ভলিউমটা হইতেছে 1.12 লিটার, সে মোট কতগুলো অণু সেবন করে, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। তাইলে কতগুলো অণু সেবন করে এটা আসলে কেমনে বের করা যায় বলতো? একদম সহজ নিয়ম কি, আমাদের যেহেতু তাপমাত্রায় হচ্ছে হিসাবটা করতে হয়, বা অণুর হিসাব যখন আমরা করি কিভাবে হিসাব করি বলতো? আমাদের সম্পর্কটা কেমন? আমাদের সম্পর্ক হচ্ছে, দেখো প্রথমটা চাইছে মোট কতগুলো অণু সেবন করে, তাইলে নর্মাল অবস্থায় যেই ইকুয়েশনটা ভি বাই ভিএসটিপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন বাই এন এ। তাহলে এইখানে এন এর যে ভ্যালুটা হবে সেটা হবে আমাদের হচ্ছে 1.12 উপরে, নিচে 22.4, আর এন এটা গুণ হবে অ্যাভোগাড্রো নাম্বার 6.023, 0.2 রাখলাম ইন্টু 10⁻23। তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেট করে এটার অ্যান্সারটা আসলে কত আসে। এটাও হাতে কলমে করা যাবে, কোনো বিষয় না। এটা 1.12, এটা 22.4, সেটা আসলে করা যাবে, একটু সময় দিলেই করা যাবে। তো চলো আমরা একটু তবু করার চেষ্টা করি, দেখি পারি কিনা। এটা একটা কাজ করি, এটাকে আমরা হচ্ছে এই দশমিক গুলো উঠাই দেই। তাহলে দশমিক গুলো উঠাইতে গেলে এটা 112, আর নিচে 224, উপরে দশমিকের পর 2 ঘর উঠাইছি, তাহলে এখানে হবে 100, আর এখানে দশমিকের পর 1 ঘর উঠাইছি, তাহলে উপরে হবে 10। আচ্ছা, তার সাথে 6.02, তাহলে 6.02 যেটা, ওটাকে তুমি 6 চিন্তা করো আপাতত হিসাবের সুবিধার্থে, তার সাথে 10⁻23। তাহলে এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু আসবে না, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু আসবে না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এটা ক্যালকুলেশন কেমনে করা যায়। এই 112 224-এর মধ্যে এক্স্যাক্টলি 2 বার যায়, 10 100-এর মধ্যে 10 বার যায়, এই 2 6-এর ভিতরে 3 বার যায়। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, এটা যদি 6 না লিখে 6.02ও রাখতাম, তাহলে 6.02 থাকলেও এটা কাটাকাটি গিয়ে 3.01 হইতো। আর এই 10টার একটা শূন্য, এখান থেকে একটা শূন্যকে কেটে দিয়ে 10⁻কত হবে 22 হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কত আসতেছে 3.01 ইন্টু 10⁻22, এতটি অণু। তুমি করে দেখো, অ্যাকচুয়াল ভাবে যদি করে দেখো অ্যান্সার দেখবা এটার খুব কাছাকাছি আসছে। ঠিক আছে, সো ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। এবার আসো পরেরটা করি। পরেরটা কি বলছে,
দেখো পরটা 27°C তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতি শক্তি, এই যে দেখো গড় গতি শক্তি বলছে। এইখানে অনেকেই কনফিউজ থাকে যে ভাই গড় বলছে, এখন আমি কি করব। একটা বিষয় চিন্তা করো, একটা এলাকায় ধরো 50 জন মানুষ আছে, কারো ইনকাম ধরো মাসে 30,000, কারো ইনকাম 50,000, কারো ইনকাম ধরো 10,000। এখন যখন গড় আয়ুর গড় ইনকামের কথাটা বলা হয়, তখন আসলে কয়জনের ইনকামকে ইন্ডিকেট করা হয়? একজনের। তাহলে যখন কারো গড় গতিশক্তি বলবে, তখন আসলে অণুর মানে একটি অণুর গতিশক্তি তুমি হচ্ছে বের করবা। যেমন গড় আয়ু, বাংলাদেশের মানুষের ধরো গড় আয়ু ধরে নাও 70। তার মানে কি প্রত্যেকটা মানুষ কি 70 বছর বাঁচে? না। তবে একজন মানুষকে যদি আমি পিক করি, মানে প্রবাবিলিটি হচ্ছে যে সে হয়তো 70 বছর বাঁচতে পারে। ঠিক আছে, এরকম বিষয়টা। গড় যদিও প্রবাবিলিটিকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে না, সেন্ট্রাল অফ টেন্ডেন্সি মানে একটা ফ্যাক্টর আসলে, যখন তোমরা স্ট্যাটিস্টিক্স পড়বা বড় হইলে তখন হয়তো বুঝবা। তো বিষয়টা হচ্ছে এমন যে গড় বললে একজনকে ইন্ডিকেট করতে হয়, হ্যাঁ একজন। তাহলে গড় গতিশক্তি মানে একটা অণুর। এখন একটা অণুর জন্য আমরা আসলে গতিশক্তি কেমনে হিসাব করি বলো? F/2 kT। হ্যাঁ একটার, এই জন্য এন বসানোর দরকার নাই। এবার এটা কি অক্সিজেন, শ্বাস প্রশ্বাসে সে যে বায়ুটা সেবন করতেছে, বায়ুতে সর্বোচ্চ পরিমাণ কি থাকে? নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। নাইট্রোজেন থাকে 78%-এর বেশি, অক্সিজেন থাকে 20.93-এর মতো, দুইটা মিলায় তো 98%-এর থেকেও বেশি। তাইলে বায়ুতে যেহেতু দ্বিপারমাণবিক গ্যাসের আধিক্য, এই জন্য বায়ু বললে আমরা F = কি ধরবো? 5 ধরবো, মানে দ্বিপারমাণবিক গ্যাসেরটা ধরবো। তাহলে এখানে কি লিখতে পারি? 5/2 কে হচ্ছে 1.38 ইন্টু 10⁻23, তার সাথে টেম্পারেচার হচ্ছে 27°C। তার মানে টেম্পারেচার আসলে কত এখানে? 300 কেলভিন। একটু বসাই দাও 300 কেলভিন। তো এটা একটু আমরা ক্যালকুলেট করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তো তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নে প্রথম ক্ষেত্রে দেখো আমরা এসটিপি ধরে নিয়ে 22.4 ধরে নিয়ে ম্যাথটা করছি। তার মূল কারণ হচ্ছে, যদিও এখানে এসটিপি আসলে বলে নাই, তো এই ক্ষেত্রে এটা আসলে কেন করছি, কারণ কোনো কিছু আসলে উল্লেখ করে নাই। তো যেহেতু কোনো কিছু উল্লেখ করে নাই, সো আমরা হচ্ছে 22.4 ধরে নিয়ে ম্যাথটা আসলে করছি। ওকে, এবার দেখো কোনো গ্যাস অণুর ব্যাস বলা আছে প্রতি ঘন সেন্টিমিটারে, অণুর সংখ্যা বলা আছে প্রতি ঘনমিটারে, তাহলে গ্যাসের গড় মুক্ত পথ কত হবে? সো মুক্ত পথ বললে যদি কোনো সূত্রের কিছুই না বলে যে ম্যাক্সওয়েল দিয়ে করো বা ক্লসিয়াস দিয়ে করো বা বোলজম্যান দিয়ে করো, আমরা জানি ম্যাক্সওয়েল দিয়ে করতে হয়। কিছুই না বললে কি দিয়ে করতে হয়? ম্যাক্সওয়েল। তাহলে 1/√2 n π σ²। এখানে দেখো অণুর ব্যাসটা বলা আছে, অণুর ব্যাসটা বলা আছে সিগমা 2.5 ইন্টু 10⁻10 মিটার। প্রতি ঘনমিটারে যে অণুর সংখ্যাটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এন। তো মুক্ত পথটা চাইছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই মানগুলো সিম্পলি বসাই দিব, আমার ম্যাথটা সিম্পলি হয়ে যাবে। আমরা চলো একটু করে দেখি এটা কত আসে। আচ্ছা, 5.98 ইন্টু 10⁻8 এত মিটার। এখন দেখো এইখানে অপশনে 5.98 এর মতো আসলে অ্যান্সার নাই। এখন চিন্তা করতে পারো যে ভাই 5.98 এর কাছাকাছি তো আসলে 5.8 এইটা, তাহলে এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে না ভাই, এটা হবে না। কেন হবে না? দেখো তুমি যদি এই ন্যানোমিটারকে মিলাইতে চাও ভাই, ন্যানোমিটারকে মিলাইতে চাইলে এই 10⁻8 কে কি করতে হবে বলো? এটাকে 10⁻9 কনভার্ট করতে হবে। কি করতে হবে? 10⁻9 নিতে হবে। 10⁻9 কি? 10⁻8 এর থেকে ছোট। কত গুণ? 10 গুণ ছোট। 10 গুণ ছোট হলে এটাকে কি করতে হবে? 10 গুণ বড় করতে হবে। তো 10 গুণ বড় হলে এটা হবে 559.8। তাহলে তুমি যদি ন্যানোমিটারে নাও ভাইয়া, এটা হবে 59.8 ন্যানোমিটার।
তুমি দেখো তো এটা কি 58.9 ন্যানোমিটার? না, তাহলে এটা অ্যান্সার হবে না। ন্যানোমিটার আরেকজন আছে, তো এও হবে না। ন্যানোমিটার আরেকজন আছে, এও হবে না। এখন অপশন বাকি কোনটা, ডি এবং এ? তুমি তো বুঝতেছো যে 5.98, দুইজনের কাছে 10^8 10^8 আছে, একজনের কাছে 5, একজনের কাছে 8। তুমি কারে দেখাবা বলো? তুমি অবশ্যই অবশ্যই প্রথমটারে দেখাবা, ঠিক আছে? সো মানে এই প্রবলেম গুলো আসলে হঠাৎ করে হয়ে যায়, কারণ হয়তো যখন ম্যাথ সেট করা হয় হয়তো ওই ক্যালকুলেশন হালকা ঝামেলা হয় আর কি, তো তখন করা হয় কি কাছাকাছি একটা অপশন দেখে তারপরে ম্যাথটা কি করতে হয়, অ্যান্সার করে দিতে হয়, ঠিক আছে? এবার দেখো কোন গ্যাস অণুর গড় মুক্ত পথ এর ব্যাসের কি হবে? একদম সহজ জিনিস ভাই। গড় মুক্ত পথটা তুমি যেই সূত্রই নাও না কেন, যদি ম্যাক্সওয়েল দিয়ে আমরা বলি, গড় মুক্ত পথটা এই যে ব্যাস, এই যে ব্যাস, ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাসের বর্গের কি? ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক আমাদের অপশন যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা চ্যাপ্টারের একদম লাস্টের দিকের একটা টপিক, এবং তোমরা জানো যে মোটামুটি ইন্টারমিডিয়েটে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি, এবং সামনের দিনের জন্য সেটা প্রাসঙ্গিক। তো প্রথম কথা, যে যখন তোমার সরাসরি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা দেওয়া থাকে, খেয়াল করো এটা কিন্তু শিশিরাঙ্কে বলছি। যদি কক্ষ তাপমাত্রায় তোমার জলীয় বাষ্পের চাপটা দেয়, যদি শিশিরাঙ্কে না দিয়ে আমি বলি যে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেটাকে আমরা বলি ক্যাপিটাল এফ। এই যে এখানের যে ক্যাপিটাল এফটা, আর স্মল এফটা কোনটা? স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো আমরা জানি এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করে আসছি, আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। এবং এটার ইকুইভ্যালেন্ট কিন্তু আরেকটা জিনিস লেখা যায়, স্মল এফ বাই ক্যাপিটাল এম ইনটু 100%। এখন একটু খেয়াল করে দেখো, যদি সরাসরি তোমার না দেওয়া থাকে, এটা আসলে কি বুঝাইলাম, মানে ধরো তোমার শিশিরাঙ্ক হচ্ছে 15°C, ধরে নাও শিশিরাঙ্ক কত ডিগ্রি? 15°C। সেই 15°C কতটুকু চাপ সেটা ধরো দেওয়া আছে। এখন শিশিরাঙ্ক 15°C, আবার প্রশ্নেও বলা আছে শিশিরাঙ্ক 15°C সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত, তার মানে সরাসরি ওটা স্মল এফ এর মানটা দেওয়া। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে যেটা হয়, ধরো তোমাদের যদি আমি এই প্রবলেমটা দেখাই, দেখো যদি এই প্রবলেমটা দেখাই, এইখানে মনে করো শিশিরাঙ্ক হচ্ছে 8.5°C, কিন্তু সরাসরি কিন্তু দেখো 8.5°C কোনো কি দেওয়া নাই, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া নাই। তার মানে আসলে তখন কি সরাসরি না দিলে আমাদের মডিফাই করতে হয়। সো মডিফাই আমরা তখন কি করতাম, ঐকিক নিয়মে শিখছিলাম। তো ঐকিক নিয়মটারই আসলে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন হচ্ছে আমাদের এইটা। এটাকে আমরা শর্টকাট হিসেবে ট্রিট করতে পারি, মানে এটাকে আমরা বলতে পারি শর্টকাট। বাট শর্টকাটটা আসলে কই থেকে আসছে বলতো? এই শর্টকাটটা আসছে ঐকিক নিয়ম থেকে, ঠিক আছে, ইউনিটারি মেথড থেকে আসছে। এখন একটু বুঝাই এটা কিভাবে তোমরা হিসাব করবা। প্রথমে ধরে নাও তোমার 17°C একটা চাপ দেওয়া আছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ফর এক্সাম্পল সেটা হচ্ছে ধরো F1 অথবা ধরো P1। আর ধরো 19°C তোমার আরেকটা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ P2 দেওয়া আছে। এখন তোমার লাগবে, ধরো তোমার লাগবে 17.3°C তোমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা লাগবে। তো কিভাবে করব ভাই? করব হচ্ছে, তুমি কি করবা, এই এক্সাম্পলের জন্য তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে হিসাব করবা। তখন এই দেখবা দুইজনের মধ্যে দেখো লাগবে কত, 17.3। 17.3 কার কাছাকাছি? এখানে ধরো আরেকটা টেম্পারেচার আছে হুইচ ইজ ধরো 15°C, সেটা মনে করা আছে হচ্ছে P3। তাহলে 17.3 আসলে কার কাছাকাছি বলো? এটা হচ্ছে এই যে এটার কাছাকাছি, 17-র কাছাকাছি। তাহলে তখন আমি কি করব, এই পি লোটা তখন কি হবে, P1 হবে। আচ্ছা, এবার পি হাই মাইনাস পি লো। এখন দেখো 17.3টা আসলে কার কার মধ্যে পড়ে? 17 এবং 19-এর মধ্যে পড়ে। তাইলে আমার এটা হচ্ছে আমার হাইটা, ঠিক আছে? তাহলে হাইটা হচ্ছে কত, P2, লোটা হচ্ছে P1। ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য, 17 আর 19-এর তাপমাত্রার পার্থক্য কত, 2। আর এটা হচ্ছে টার্গেট ডিফারেন্স। টার্গেট ডিফারেন্স মানে বুঝতেছো, তোমার তো ভাই 17 লাগবে না, 19ও লাগবে না, লাগবে 17.3। তাহলে দেখো 17 থেকে 17.3 কত পার্থক্য? এই পার্থক্যটা হচ্ছে 0.3, তাই না? মানে তুমি 17-র সাথে কি যোগ করবা, 17-র যে চাপটা তার সাথে তুমি 0.3 যে চাপ সেটাকে তুমি গুণ করবা। এই জন্য
এই টার্গেট ডিফারেন্সটা এখানে গুণ করতে হয়। টার্গেট ডিফারেন্স এই এক্সাম্পলের জন্য কত বলো 0.3, তখন তোমাকে 0.3 গুণ করতে হবে। তো বুঝছো শর্টকাটটা কেমনে ব্যবহার করতে আশা করি। আর এই ফর্মুলাটা তোমরা আসলে আগেই জানো। তো মনে রাখো এটা কিন্তু তোমার এমসিকিউর ক্ষেত্রে তুমি যদি কাজে লাগাও তোমার কিন্তু অনেক টাইমটা কি হবে, সেভ হবে। আর রিটেন আসলে তো জানোই কিভাবে লিখতে হয়। আচ্ছা, তো বলে রাখি তোমাদের এটা রিটেনও তুমি লিখতে পারবা। তার মূল কারণ হচ্ছে এটা আসলে ঐকিক নিয়ম থেকে আসে, তো লিখতে পারবা। এবার আসো 27°C বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলা আছে, তাহলে আমরা একটু লিখি যে আর এর মানটা হচ্ছে 70%। আচ্ছা, এটাকে আমরা 0.7, আমরা দশমিকে নিলে সুবিধা হচ্ছে 100% দ্বারা বারবার ভাগ করতে হয় না। আচ্ছা, এবার দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, শিশিরাঙ্ক শব্দটা উচ্চারণ থাকলেই তখন সেটা স্মল এফ এর মান। ওই তাপমাত্রায় মানে ওই যে 27°তেই বা কক্ষ তাপমাত্রায় যেটা বলবে ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হচ্ছে আসলে ক্যাপিটাল এফ, সেটার মান জানতে চাইছে। তাহলে ক্যাপিটাল এফটা আমরা জানি না, তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তা আমরা আসলে এখানে 100% যে সূত্রে দেই এই 100%টা আসলে ভাগ হয়ে 0.7 হবে। সো একবার আমি লিখবো আমার এই ক্যাপিটাল এফ এর মানটা হবে এফ বাই আর। আমরা 100% এখানে লিখতেছি না, কারণ হচ্ছে আমি এখানে 0.7 নিব সরাসরি, আর এফ এর মানটা হচ্ছে 14 পয়েন্ট এত। তাহলে এবার হাতে কলমে ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে, ধরে নাও এটা হাতে কলমে করতে হবে। তাইলে এই দশমিকটা উঠাইতে গেলে আমার কি করতে হবে, দশমিকটা যদি উঠাইতে চাই উপরে একটা এক্সট্রা 10 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কি করা যায় দেখো, এটা হচ্ছে আমাদের কাটাকাটি গেলে 2 থাকবে, আর এখানে 10 এর সাথে এটা গুণ হয়ে এটা হবে 10^2। তাহলে 10 এর সাথে 10^3 গুণ হয়ে হলো 10^2। তাহলে আমাদের এখান থেকে এবার তুমি দেখবা যে আসলে কোনটা এখানে সবচেয়ে বেশি মিলে। এখন দেখো আমাদের আসলে লাগবে কি, আমাদের লাগবে হইতাছে অপশনের সাথে মেলানো। এখন দেখো হুবহু কিন্তু এখানে অপশন আসলে নাই, তাহলে কি কাছাকাছি যেতে হবে। তাহলে খেয়াল করো কাছাকাছির মধ্যে সবগুলো আছে 10^3। তাহলে আমি যেটা করব এই 10^2 কে জোর করে 10^3 বানাবো, মানে কি করলাম 10 গুণ কমাই দিলাম, তাহলে এটাকে 10 গুণ বাড়াইতে হবে 20। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। আচ্ছা, এবারে দেখো সিকের ওয়েটের 20-21 একটা প্রশ্ন আসছে। তো আমরা একটু দেখি কি বলছে। 30°C তাপমাত্রায় 150 মিটার কিউব আয়তনের কক্ষে পানির পাত্র রাখা আছে। কতটুকু পানি বাষ্প হবার পর অবশিষ্ট পানি ও বাষ্প সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, পানি এবং বাষ্প সাম্যাবস্থায় কখন থাকে ভাই বলতো, যখন সেটা সম্পৃক্ত অবস্থা থাকে। কি অবস্থায় থাকে, সম্পৃক্ত অবস্থায় থাকে। আচ্ছা, সম্পৃক্ত অবস্থায় যেহেতু থাকে তার মানে খেয়াল করে দেখো এই পানি এবং বাষ্প সাম্যাবস্থায় তখনই থাকবে যখন এই 30°C তাপমাত্রাতেই তোমার ওই কক্ষটা সম্পৃক্ত হয়ে যাবে বা বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে ওই 30°C তাপমাত্রার সম্পৃক্ত যে বাষ্পচাপ সেটা আসলে ওই রুমের বাষ্পচাপেরই বা ওই রুমের যে চাপ সেই চাপের সমান। তার মানে বলো এখানে চাপের যে মানটা ওই সম্পৃক্ত হইছে দেখেই সেটা পানি এবং বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকবে, পানি ও বাষ্প। এই জন্যই আসলে গিভেন যে তাপমাত্রার যে বাষ্পচাপটা সম্পৃক্তটা ওটাই হচ্ছে আমার এখানকার চাপ। তাহলে চাপের মানটা কত, 31.83 মিলিমিটার মার্কারি। আচ্ছা, মিলিমিটার মার্কারি আছে, সবগুলো অপশন দেখো কেজিতে বলা আছে না, তাহলে তুমি মিলিমিটার মার্কারি থেকে কিসে নিবা, এটিএম এ নিবা। মানে এটিএম এ প্রথমে নিলা এরপরে প্যাসকেলে নিলা। হ্যাঁ, প্যাসকেল নিতে হবে। তাহলে প্রথমে এটিএম এ নেওয়ার জন্য কি করতে হবে, এটাকে প্রথমে এই মিলিমিটার থাকলে 760 দ্বারা ভাগ করতে হয়, এটা এটিএম হইলো। এখন এর সাথে গুণ দিতে হবে কি 101325, যাতে এটা প্যাসকেল হয়, ঠিক আছে। এটা তো প্যাসকেল, দেখি একটু কত প্যাসকেল আসে। আচ্ছা, প্রেসার আমরা বের করে ফেলছি। এবার দেখো এখানে আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বলছে 330°C, তার মানে এটা হবে 303 কেলভিন। আমাদের ভলিউম বলে দিচ্ছে 150 মিটার কিউব, কনভার্ট করা দরকার নেই। আচ্ছা, এবার দেখো কতটুকু পানি বাষ্পভূত হবার পর,
তাইলে আমরা যদি মূল সংখ্যা আগে বের করি, মূল সংখ্যা কি পিভি বাই আরটি, তাহলে পিটা হচ্ছে আমাদের 4.24 ইন্টু 10⁻³ ভিটা হচ্ছে আমাদের 150, আরটা হচ্ছে 8.314 আর টিটা হচ্ছে আমাদের 303। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি কত আসে। আচ্ছা, 252.68 পরিমাণ মোল আমাদের আসছে। এবার তোমরা তো জানো যে এই মোল সংখ্যার বদলে কি লেখা যায়, W/M লেখা যায়। পানির ক্ষেত্রে যেহেতু বলছে যে কতটুকু পানি বাষ্প হওয়ার পর, পানির ক্ষেত্রে তার মলিকুলার মাসটা কত, 18। তাইলে এবার কি করতে পারবা, ডব্লিউ এর মানটা বের করে ফেলতে পারবা। জাস্ট কি করবা, 18 দ্বারা গুণ করতে হবে। সো 18 দ্বারা গুণ করে দাও। ফোর পয়েন্ট 55 ইন্টু 10⁻³ ঠিক আছে, 4.55 ইন্টু 10⁻³ এত। এখন যেহেতু এটা 18 হচ্ছে আসলে গ্রাম পার মোল ইকুইভ্যালেন্টে, তাহলে এই আনসারটা আসলে গ্রামে আসছে। এখন অপশনগুলো মিলাই দেখো, সবগুলো কেজিতে আছে, তাহলে তোমাকে কেজিতে নিতে গেলে এই 10⁻³ গ্রাম তো আসলে কেজি, তাহলে অ্যান্সার কি লিখতে পারি, 4.55 কেজি। আচ্ছা, এবার বুয়েট 17-18 সালে আসা একটা প্রশ্ন, এবং প্রশ্নটা একটি ইউনিক। কিভাবে ইউনিক, তো তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে আগে থেকে, তুমি যখন তাপমাত্রা পরিবর্তন করতেছো, হ্যাঁ, তুমি দেখো একটা একটা বিষয় খেয়াল করে দেখো, তোমার একটা স্থানের কথা বলা হয়েছে, তাপমাত্রা 26 থেকে কমে কত হয়েছে, 18°C হয়েছে। এখন তাপমাত্রা কমছে, মনে করো তোমার 26 থেকে তাপমাত্রা কমে 18°C হয়েছে। তাপমাত্রা কমলে কি কমে বলো তো, ক্যাপাসিটি কমে, বায়ুর ধারণ ক্ষমতা কমে। তাইলে আগে তার ধারণ ক্ষমতা কত ছিল, আগে সে ম্যাক্সিমাম কতটুকু প্রেসার নিতে পারতো, আগে সে ম্যাক্সিমাম প্রেসার নিতে পারতো 26 এর সম্পৃক্ত, মানে যে 25.21 মিলিমিটার। এখন সে ম্যাক্সিমাম কত নিতে পারে, 18°তে নামলে দেখো সেটা 18°র জন্য বলা আছে 15.48। এখন একটু ভাবো তো, এটা হচ্ছে 26 এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা 18°র ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সে আর এতটুকু সর্বোচ্চ নিতে পারে, মানে এতটুকু পরিমাণ, সে এতটুকু পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে যার চাপটা হচ্ছে এতটুকু। সো এটাকে যেহেতু ভরের ইকুইভ্যালেন্ট, মানে যেহেতু তোমার ভরটা হচ্ছে আসলে চাপটা আসলে ভরের ইকুইভ্যালেন্ট, সো আমরা এইভাবে হিসাব করতে পারি। এবার একটু বোঝার চেষ্টা করো, প্রথমে 26°C কি ছিল, আমাদের তাপমাত্রা ছিল, এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল হচ্ছে 70%। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো আপেক্ষিক আর্দ্রতা ছিল 70%, আর ওই 26 এ আমার যে এফ এর মানটা মানে 25.21, সেটা আমাদের ক্যাপিটাল এফ। এখন এখান থেকে আমরা স্মল এফটা বের করতে পারবো, আমি একবারে করতেছি। আমাদের স্মল এফ এর মানটা হবে হচ্ছে আর ইন্টু এফ, 0.7 ইন্টু 2521। তাহলে এখানে করে দেখি কত আসে, 17.64 মিলিমিটার মার্কারি। এখন খেয়াল করো ভাই, এটা হচ্ছে 26° থেকে তুমি কতটুকু উপস্থিত, মানে কতটুকু প্রেজেন্ট এখানে জলীয় বাষ্প, সেই এফটা হচ্ছে কতটুকু প্রেজেন্ট বা কতটুকু উপস্থিত জলীয় বাষ্প তার চাপ। তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কতটুকু আছে, অথবা এটা হচ্ছে এক্সিস্টিং জলীয় বাষ্পের চাপ। এখন তুমি যখন 26 থেকে নামে 18°তে নিয়ে আসবা, তার কি তাপমাত্রা কমে গেলে ধারণ ক্ষমতা কমে যায়, কিন্তু ভাইয়া এইখানে যে উপস্থিত পরিমাণ, অর্থাৎ এইখানে যে প্রেজেন্ট যতটুকু আছে, প্রেজেন্ট কতটুকু পাইলাম 17.64, এইখানেও কিন্তু প্রেজেন্ট কতটুকু থাকবে সেটা ফিক্স থাকবে। কারণ কি, তোমার তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা হ্রাস পায়, কিন্তু উপস্থিত যতটুকু আছে, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয় না। তোমরা তপন স্যারের বইয়ে দেখো, তপন স্যারের বইয়ে একদম লাস্টের দিকে এই রেফারেন্সটা আছে যে তাপমাত্রা পরিবর্তন হলেও আসলে আমার শিশিরাঙ্কটা পরিবর্তন হয় না।
তো শিশিরাঙ্ক যেহেতু পরিবর্তন হয় না, তাহলে শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণও চেঞ্জ হবে না। তাহলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যদি চেঞ্জ না হয়, তাহলে পরিমাণ চেঞ্জ না হলে চাপটাও কি হবে না, চেঞ্জ হবে না। উপস্থিতটা চেঞ্জ হবে না, হ্যাঁ, ক্যাপাসিটি কিন্তু চেঞ্জ হবে। তাহলে উপস্থিতটা কি থাকবে, এতটুকু। এবার বোঝার চেষ্টা করো, তোমার 18 ডিগ্রিতে তুমি যখন নামছো, দেখো ওই স্থানে তাপমাত্রা কমে 18 ডিগ্রি হয়েছে। তাহলে 18 ডিগ্রিতে নামলে তোমার তার ক্যাপাসিটি আছে 15.48, আর তুমি তাকে দিছো কত, 17.64। তাহলে তুমি কি দিছো, বেশি দিছো না? তাহলে এক্সট্রা যতটুকু আছে ওটা কি হবে, ওইটা হচ্ছে তোমার ঘনীভূত হবে। তাহলে কত শতাংশ ঘনীভূত হবে বলো, কত শতাংশ ঘনীভূত হবে? ঘনীভূত হবে, আমরা শতাংশে বের করব। তাহলে উপরে কি করতে হয়, পার্থক্য করতে হয়, হ্যাঁ পার্থক্য। তাহলে আমার সে আছে হচ্ছে 17.64, এক্সট্রা আছে, এটা এখানে এক্সট্রা হয়ে গেছে। এটা কিন্তু এখানে এক্সট্রা ছিল না, কারণ তার ক্যাপাসিটি ছিল 25.21 আর ছিল এত। এটা কিন্তু এক্সট্রা না, এটা কিন্তু এক্সট্রা না, কিন্তু এখানে এক্সট্রা হয়ে গেছে, এই জন্য ঘনীভূত হবে। তাহলে এক্সট্রা হচ্ছে এত, মাইনাস কত, 15.48। তাহলে এতটুকু থেকে এতটুকু পূরণ করার পর এখান থেকে এখানে মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ঘনীভূত হবে। যেহেতু শতকরা চাইছে, শতকরার নিয়ম কি, আগের মানটা দ্বারা ভাগ করতে হয়। আগে সে কত ছিল, আগে ছিল 26। 26 এর তোমার প্রেসারটা কত ছিল, 26 এর প্রেসার ছিল হচ্ছে এত, 17.64। তাহলে 17.64টা নিচে বসবে, আগেরটা সবসময় নিচে বসতে হয়, ইনটু 100%। এবার তাহলে আমরা একটু করে দেখি। তাহলে ঘনীভূত হবে 12.28%। ঠিক আছে, তো এখানে আসলে চাপটা বিয়োগ করলেই তোমার হিসাবটা চলে আসে। হ্যাঁ, কেউ যদি চাও যে না ভাই আমি ভরের রেসপেক্টে করব, তখন তোমার লিখতে হবে যে ঠিক আছে এতটুকু হচ্ছে চাপ, তাহলে ভরের রেসপেক্টে ভরের ইকুইভ্যালেন্ট নিলে আমার হচ্ছে জাস্ট এই চাপের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট গুণ করি, মনে করো কে গুণ করে দেই, তাহলে এটা হচ্ছে ভর চলে আসবে। তো তখন এটাকে তুমি হচ্ছে ভরের ইকুইভ্যালেন্টে করতে পারো। সো আলটিমেটলি যে বাদটা দিলে উপর নিচে কে কাটাকাটি গিয়ে অ্যান্সার কি আসবে, সেম আসবে। এজন্য এখানে আসলে আমরা ভর দিয়ে দেখাইনি, একবারে সরাসরি চাপের ইকুইভ্যালেন্টে করে দিছি। আচ্ছা, এবার চলো পরবর্তী প্রশ্নটা দেখি। বুটেক্স 3-4 সালে আসছে, আমরা একটু দেখি। নির্দিষ্ট কোনো দিনে শিশিরাঙ্ক বলা আছে, আচ্ছা শিশিরাঙ্ক বলা আছে আমাদের 8.5, আর বায়ুর তাপমাত্রা বলে দিছে 18.4। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের টেকনিকটা আসলে কি, উপরে শিশিরাঙ্কের চাপ, তাহলে উপরে চাপটা লাগবে কার, 8.5 ডিগ্রিতে, আর নিচে চাপটা লাগবে কার, 18.4 এর জন্য। এখন খেয়াল করে দেখো, এখানে 8.5 এর জন্য সরাসরি বলা নাই, 18.4 এর জন্য সরাসরি বলা নাই। তাহলে কি করতে হবে, ওই যে শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে খেয়াল করো 8.5 এর কাছাকাছি আসলে এখানে কোনটা আছে, 8.5 এর কাছাকাছি আছে 8। তাহলে 8 এরটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। আমাদের টেকনিকটা কি ছিল, আমাদের টেকনিক ছিল হচ্ছে, একটু ভেঙে লিখি তোমাদের জন্য, ধরো এটা হচ্ছে P8, 8 এর জন্য প্লাস এই 8.5 কার কার মধ্যে, 8 আর 9 এর মধ্যে। তাহলে 8 আর 9 এর যে দুটো ভ্যালু আছে, এই দুটার ভ্যালু কি দিতে হবে, একটা থেকে একটা পার্থক্য করতে হবে। তাহলে 8.61 মাইনাস 8.04 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে পার্থক্য, তাপমাত্রার পার্থক্য কত দুজনের মধ্যে, 1। আচ্ছা, এবার আসো টার্গেট, তোমার কি 8 এ লাগবে না 9 এ লাগবে? আমার লাগবে হইতেছে 8.5 এ। তাহলে কি 0.5, 8 এর সাথে কতটুকু যোগ করতে হবে, 0.5, এর সাথে যোগ করতে হবে 0.5। আচ্ছা, তাহলে এখানে আমরা P8 টা একবারে বসাই দিই। আমাদের P8 টা হচ্ছে কত আছে, 8.04, ঠিক আছে। আচ্ছা, ইন্টু 10⁻³ নিচে দেখো 18.4, তাহলে 18 এর টাকে লিখতে হবে। সো 18 এর জন্য আগে লিখতে হবে, 18 এর জন্য কত আছে এটা, এটাকে আগে লেখো 15.46 ইন্টু 10⁻³ প্লাস, এবার খেয়াল করো আমার লাগবে হচ্ছে কত, 18.4। তাহলে 18.4 কার কার মধ্যে, 18 আর 19 এর মাঝে না? তাহলে 18 আর 19 এর মধ্যে আমার কি করতে হবে, পার্থক্য করতে হবে। তার মানে এটার সাথে এটার পার্থক্য করতে হবে। তাইলে 16.46 মাইনাস 15.46 ইন্টু 10⁻³
আর নিচে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। সো এই 18 আর 19 এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। আর টার্গেট ডিফারেন্সটা কত দেখো, 18 এর সাথে 18.4 আছে, তাহলে কত হবে এখানে 0.4 ইন্টু 100%। দ্যাটস ইট। এক লাইনে মোটামুটি তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারবা। এবার খালি কিসের পালা বলো? ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশনের পালা, একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা, চলো এই কত আসে। হিসাবে সুবিধার্থে খেয়াল করে একটা বিষয় করা যায়, 10⁻³ কোথাও থাকবে না, কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যাবে। কমন নিয়ে 10⁻³ বাদ দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এবার দেখো ক্যালকুলেশন তোমাদের জন্য সহজ হয়ে গেল। আচ্ছা, আমাদের অ্যান্সার আসবে 52.49। 52.49%। তার মানে দেখতেছো যে যেই আপেক্ষিক আর্দ্রতার প্রবলেম আমরা মোটামুটি অনেক বড় করে ঐকিক নিয়মে করতাম, সেটা কিন্তু আমরা মোটামুটি শর্টকাট অ্যাপ্লাই করে ফেলতেছি। হ্যাঁ, তো এটা তুমি রিটেনে করতে পারো, কোনো সমস্যা নাই, এটা বুঝবে ওনারা যে তুমি আসলে ঐকিক নিয়মটাকে শর্টে করে করছো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নিউটনের শীতলীকরণ সূত্র, একদম শেষের টপিক এটা আমাদের। শীতলীকরণ সূত্রের ছোট করে যদি একটা কথা তোমাদের আমি বলি, সেটা আসলে কি বোঝায়। প্রথমে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসলে লিখি। সময় সাপেক্ষে তাপমাত্রার যে পরিবর্তন, স্পেসিফিক্যালি তাপমাত্রার হ্রাসের যে হারটা, সেই হ্রাসের হারটা হচ্ছে পারিপার্শ্বিকের 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 যেই তাপমাত্রার পার্থক্য, সেই তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে বলো, তাপমাত্রার যে পার্থক্য, ধরো এটা বস্তুর তাপমাত্রা আর এটা ধরো পরিবেশের তাপমাত্রা, তাহলে সে তাপমাত্রার পার্থক্য, সে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কি তাপমাত্রা হ্রাসের হারের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক যদি বসাই দেই, তাহলে এটা কি হবে মাইনাস ডিডিটি অফ থিটা। একটা সমানুপাতিক ধ্রুবক বসাই দিলাম ধরো কে, তাহলে সেটা কত হবে এরকম। আচ্ছা, এখন এইখান থেকেই ছোট করে একটা কাজ করা যায়। ছোট করে কি কাজ করা যায়? এখান থেকে ইন্টিগ্রেট করে, মানে আসলে তোমার তো এই ইকুয়েশনটা সরাসরি কাজে লাগবে না, তোমাকে অ্যাপ্লিকেশন ভিত্তিক শিখতে হবে। সো এটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করলে একটা ফাইনাল লাইন আসে। সো আমি তোমাদের ফাইনাল লাইনটা এখানে লিখে রাখতেছি তোমাদের ম্যাথের স্বার্থে। ফাইনাল লাইন হচ্ছে লন θ1 মাইনাস θ0 θ2 মাইনাস θ0 ইকুয়ালস টু কেটি। এটা কাজে লাগাবা, এই লাইনটা কাজে লাগাবা ম্যাথে। ঠিক আছে? এই লাইনটা ম্যাথে কাজে লাগাইলে আমাদের যে কোনো ম্যাথ নিউটনের শীতলীকরণ সূত্রের তোমাদের লেভেলে যা আসবে সব হয়ে যাবে। তাহলে এটাকে কাজে লাগাবো কিভাবে? θ1 θ2 এর পরিচয় কি? θ1 হচ্ছে সে আগে আদিতে কত ছিল, আর θ2 হচ্ছে শেষ যে তাপমাত্রা সেটা আসলে কত। আচ্ছা, এবার দেখো এখানে প্রথম যে কথাটা বললো আমরা এখানে সলভ করে ফেলি। প্রথম একটা বস্তুকে 80 থেকে কোথায় নামাইছে 64 এ, তাইলে এটা তখন θ1, এটা θ2। তাহলে কি লিখতে পারবো? লন 80 মাইনাস θ0 ডিভাইডেড বাই 64 মাইনাস θ0 ইকুয়ালস টু কেটি। কে এর সাথে টি 5 মিনিট, তাইলে 5k লিখতে পারি। সেকেন্ডে কনভার্ট করার দরকার নাই, কারণ আমরা একটু পরে অনুপাত করব। আচ্ছা, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিই। এবার দেখো পরের কেস হচ্ছে, এবং 52 তে নামাইতে 10 মিনিট লাগে, তাহলে 80 থেকে 64 একবার হিসাব, আর 80 থেকে 52 তে একবার হিসাব। তো এবার যদি 80 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 52 ডিগ্রি সেলসিয়াসে নামি, সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে লন 80 মাইনাস θ0 ইকুয়ালস টু 52 মাইনাস θ0 ইকুয়ালস টু 10k। 10 কেন দিলাম? টাইম লাগছে 10 মিনিট। আচ্ছা, এবার দেখো কি করতে পারি আমরা, এখানে 2 ভাগ 1 দিতে পারি, বা একটা থেকে একটা ভাগ দিলেই বেটার হয়, কেটা বাদ যাবে, যেহেতু কে হচ্ছে আমি জানি না, কে একটা অনুপাত মানে ধ্রুবক আর কি। তাহলে 2/1 যদি আমি করি, দেখো কি থাকে, 2/1 করলে আমার এই পাশে থাকবে হচ্ছে 2, আর এই পাশে আমার থাকবে হচ্ছে
উপরে থাকবে হচ্ছে তোমার এই পোর্শন বাদ যাবে, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 52 মাইনাস থিটা নট, আর এখানে থাকবে হচ্ছে 64 মাইনাস থিটা নট। দেখো ভাগটা দ্রুত কিভাবে করতে পারবা সেটা হচ্ছে, আসলে লন তো জানোই তোমরা, ক্যালকুলেট করলে পরে কি হবে, আমার দুইটা পোর্শন কি হবে, একটার পর একটা অনুপাত বসবে। তাহলে আমরা তোমাদের একটু ভেঙে দেখাই। যখন তোমরা অনুপাত করবা বিষয়টা এমন দাঁড়াবে যে 2 যদি উপরে থাকে তাহলে লন 80 মাইনাস থিটা নট ডিভাইড বাই 52 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই লন 80 মাইনাস থিটা নট ডিভাইড বাই 64 মাইনাস থিটা নট ইকুয়ালস টু 2/1, তাহলে 10k বাই 5k হচ্ছে 2। এখন ভাই সাইন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নিবা, হ্যাঁ, হাতে নিয়ে এবার সুন্দর করে মান বসাবা। সো মান বসাইলে যেটা করতে পারো, জাস্ট আমরা একটু দেখি তাহলে কত আসে। থিটা নট তো আসলে আমাদের ক্যালকুলেটরে নাই, তো তুমি এক্স দ্বারা সেটা বুঝো। তো ক্যালকুলেটর দেখবা যে আলফা দিয়ে তারপর তোমার হচ্ছে যদি তুমি মাইনাসটা প্রেস করো এই সেগমেন্টের, তাহলে তুমি হচ্ছে এখানে এটা পেয়ে যাবা, অথবা এক্স দিয়ে ইউজ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু করে ফেলি, চলো। আমরা এখানে লিখতে পারি লন 80 মাইনাস আচ্ছা, এবার শিফট সলভ দিয়ে ক্যালকুলেশন করলে তুমি দেখবা সুন্দর করে একটা থিটার মান চলে আসবে। আচ্ছা, সুন্দর করে একটা মান চলে আসছে আমাদের 16, মান আসছে 16। যেহেতু সবগুলো ডিগ্রি সেলসিয়াস, তো এখানে অ্যান্সার হবে ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। তো তোমাদের একটা বলে রাখি, কেউ কেউ কমপ্লেন করছে আমাকে যে ভাই এখানে হচ্ছে এরকম অনুপাত করলে আমার ক্যালকুলেটর সলভ করতে পারে না। তো যেগুলো একটু লোয়ার ক্যাপাবিলিটির ক্যালকুলেটর, ওরা হচ্ছে এরকম ভাগ করে মান বসাইলে ওরা দিতে পারে না কেন জানো। তো সেক্ষেত্রে যেটা করবা, এই আর গুণন করে তারপরে ক্যালকুলেটর সলভ মোডে দিয়ে দিবা। আর গুণন করে দিলে তখন দেখবা হুবহু অ্যান্সার পাবা। আর যাদের ক্যালকুলেটর মোটামুটি আপডেটেড মডেল আছে তারা সরাসরি এটা করতে পারে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে 16 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ সি নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তো এরই মধ্য দিয়ে আসলে আমাদের এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের চ্যাপ্টারটিও শেষ। তো আমরা আশাবাদী যে এই অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস থেকে তোমরা অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স শিখেছো, এবং এখানে কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করার জন্য যে জিনিস জানা দরকার সেই বিষয়গুলো আমরা অনেক বেশি প্র্যাকটিস করেছি। সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা হ্যান্ড ক্যালকুলেশন, বিভিন্ন টিপস এবং যে ছোটখাটো কিছু শর্টকাট থাকে এগুলোটা শিখে নিও। আশা করি তোমাদের পরবর্তী জীবনে অ্যাডমিশনে এবং যে কোনো জায়গায় একটা ভালো মার্কস পেতে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আল্লাহ হাফেজ।